ও আপনাদের রিমোটলি ঢুকছেন, উনি এটা বোঝে না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা রিমোটে লগ ইন করছি, আপনি এর জন্য মনে হয় বুঝতে পারেন নাই। আমি SSH দিয়ে লগ ইন করছি, বুঝতে পারছি। আচ্ছা SSH লগ ইন করার কারণে এই জিনিসটা আসছে। ঠিক আছে, আপনি যখন SSH দিয়ে লগ ইন করবেন তখন আপনারও এরকমই আসবে। SSH দিয়ে কি আরেকটা ইয়াতে ঢুকছেন? না, আমি হচ্ছে ফিজিক্যালি বুঝিনি SSH টা কি। আমি আচ্ছা, SSH হচ্ছে রিমোট লগ ইন সফটওয়্যার, রিমোটলি সিস্টেমে লগ ইন করা যায়। আপনারা হচ্ছে ফিজিক্যালি লগ ইন করেন, আর আমাকে হচ্ছে এই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতে হয়। VMware এর স্ক্রিন নিলে ওটা একটু ছোট হয়ে যায়, এই কারণে হচ্ছে আমি SSH এ লগ ইন করে তারপরে আপনাদের দেখাই। এইটাতে করলে আমার সুবিধা হয়, এই কারণে আমি এখানে লগ ইন করে রাখি। দাদা ক্লিয়ার বুঝতে পারছি দাদা। আরেকটা হলো যে এটোবার স্ক্রিনে দাদা একটু জানতো যে এটোবার যে স্ক্রিনটা ছিল লগ ইন কন্ট্রোলারটা F1 দিয়া। জি জি, লগ ইন স্ক্রিনটা। জি জি, আচ্ছা একটু থামেন। বলেন। জি আচ্ছা, এই জায়গায় যদি আমি লগ ইন করি তাহলে রেজিস্টার একটা আসে, একটু যদি আমারটা করি। ও রেজিস্টার্ড আপডেট সাবস্ক্রিপশন ম্যানেজার, সিস্টেম নট রেজিস্টার্ড। আচ্ছা লাগবে না, প্লিজ স্কিপ করে যাবেন, লাগবে না, ওটা স্কিপ করে যাবেন। আচ্ছা, ওটা যদি আমি রিয়েল লাইফে আমি যে সময় আমার কোনো অফিশিয়ালি কাজ করব তখন এটা আসলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, জাস্ট আপনার সাবস্ক্রিপশনটা নেয়া নাই। আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট রেড হ্যাটের সাইটে রেজিস্ট্রেশনটা করিনি, বাকি সবকিছুই ঠিক আছে। এনভায়রনমেন্ট তখন কি সাবস্ক্রিপশন করতে হবে? না, করবেন মানে করলে সেটা ভালো, বাট না করলে যে মেজর কোনো প্রবলেম হবে সেটাও না। আপনি করে নিলে সেটা ভালো। বাট না করলেও মেজর কোনো প্রবলেম আসবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকটা ওই যে আপনি যে কমান্ড যে সময় করেন তখন একটা কালার আসতেছিল, ওই কালারটা কিভাবে আসে? এইটাতে জি 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 জি, এটা এমনি আসে, এটা কোনোভাবে আনতে হয় না। আমাদের যে আসে না? আপনাদের আসবে না তো, আপনারা তো ফিজিক্যালি কাজ করতেছেন, আমি তো রিমোট লগ ইন, আচ্ছা, আমি হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে লগ ইন করছি। এই সফটওয়্যারটাতে এরকম কালারফুল আসে। এই সফটওয়্যারটার নাম কি? নোভা এক্সট্রিম। নোভা এক্সট্রিম। না, এটা পুটি মোটো না ভাই, এটা মোভা এক্সট্রিম। পুটি মোটো আরেকটা জিনিস, এটা আরেকটা সফটওয়্যার। এরকম অনেক ক্লায়েন্ট সফটওয়্যার আছে, তার মধ্যে এটা ভালো লাগে, এই জন্য এটা ইউজ করি। প্রাইভেট শেল একটা আছে না দাদা? অনেক আছে, এরকম অনেক আছে। পুটি দিয়েও কি আমরা কি এই লিনাক্স ওএস অ্যাক্সেস করা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি যে সব কোনো ধরনের রিমোটলি সফটওয়্যার মনে করা যায়, যে কোনো হ্যাঁ হ্যাঁ যে কোনো SSH ক্লায়েন্ট দিয়ে আপনি লিনাক্স সিস্টেমে লগ ইন করতে পারবেন, যে কোনো SSH ক্লায়েন্ট। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, টেলনেট দিয়ে ঢোকা যায় না কেন ভাই? টেলনেট থেকে ঢোকা যায়? আমাদের যে পুটি যে সফটওয়্যারটা আছে, পুটি, হ্যাঁ, আমি পুটির এক্সাম্পলটা দিচ্ছি। তো এখানে আমি SSH দিয়ে ঢুকতে পারছি, বাট টেলনেট দিয়ে ঢুকতে পারিনি। মানে এখানে কি কোনো মানে টেলনেট কনফিগার করতে হয়? তো টেলনেট তো বাই ডিফল্ট কনফিগার থাকে না। ইনস্টল দিতে হবে। এক হচ্ছে টেলনেটের প্যাকেজ ইনস্টল দিতে হবে, দুই নাম্বার হচ্ছে সেটারে সার্ভিস স্টার্ট করতে হবে, এরপরে সেটাকে ফায়ারওয়ালে অ্যালাউ করতে হবে, তারপরে কি আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, আর SSH টা মানে সবকিছু অটোই করা থাকে? SSH বাই ডিফল্ট ফায়ারওয়ালে অ্যালাউ থাকে, প্যাকেজ ইনস্টল থাকে, আমি জাস্ট সার্ভিসটাকে রান করাইছি, আর কিছু করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ।
দাদা আমার তোমার লাস্ট সামনে আছে স্যার না স্যার সামনে আছে মনে হয় না ভাই এসএসএস কি? সার্ভিস প্রোভাইড SSH সার্ভিস। দাদা আমার লাস্ট একটা কোশ্চেন, রিমোট সফটওয়্যার উপর একটা ক্লাস আছে না আমাদের? হ্যাঁ হ্যাঁ অবশ্যই SSH সেটাই, এর এটা উপরে পরে ক্লাস পরে জানতে পারবো আমরা তাহলে আরো ডিটেইলস। দাদা SSH আমার কনফিগার লাস্ট এবং একটা সিকিউর দুইটা কোয়েরি নিয়ে ছিল। ক্লাস আছে। হ্যাঁ বলেন। যেমন আমরা ওই যে কিছু কমান্ড করছিলাম যে টিল ইজ দ্য মার্ক, মানে যেই সাইনটা এটার মিন্স হলো হোম ডিরেক্টরি, তাই না দাদা? তা হ্যাশ মিন্স এরকম কি কোনো ডকুমেন্ট? হ্যাঁ টিলডি, হ্যাঁ। তারপরে যেমন আপনার LSBL কে দিয়ে আমরা পার্টিশন দেখার কমান্ড এটা, তাই না? তো এইভাবে কি কোনো এরকম কোনো কমান্ড গুলার কি কি কাজ ওয়ার্ড ফাইলে বা PDF আকারে কি আছে দেওয়া যাবে? তাহলে আমার কাছে জি আমার কাছে হচ্ছে আপনাদের জন্য ক্লাস ওয়াইজ কিছু ফাইল তৈরি করা আছে, এগুলো হচ্ছে যেদিনকার যে টপিক সেই টপিক শেষে পেয়ে যাবেন। যেমন কোন কমান্ডের প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি, হ্যাঁ এরকম লেখা কমান্ডের আছে, কি কাজ, হ্যাঁ লেখা আছে। এরকম কি কোনো? আচ্ছা আচ্ছা, ওগুলা দিলে যেমন সুবিধা হয়, যেন অনেক সময় তো মনে থাকে না, একটু দেখলে দেখলে প্র্যাকটিস যে করতে বললাম সুবিধা। যে আপনাদের টেক্সট কমান্ড আপনাদের হচ্ছে ক্লাস রিলেটেড যেগুলো টপিক থাকবে সেগুলোর কমান্ড শিট পাবেন। যেমন গত ক্লাসের গুলো তো দাদা গত ক্লাসেরটা আমি আজকে রেডি করছি। থ্যাংক ইউ ওটা আমার রেডি ছিল না, জাস্ট কি বলে থিওরিটা তৈরি করা ছিল, এবারে আর কোনো কিছুই ছিল না, সেটা আজকে বানাইছি। থ্যাংক ইউ সো মাচ। এটা আজকে বানাইছি, আজকেরটা এবং গত ক্লাসেরটা দুইটা পেয়ে যাবেন, আজকেই দিয়ে দেব। তো টেক্সট এগুলো বেসিক কমান্ড ছাড়া অন্য কিছু না। এগুলো তো বেসিক মানে ডিটেইলস জানা কমান্ড সম্বন্ধে, মেইন কমান্ড তো মনে হয় এখনো আসে নাই ইউজার না কনফিগারেশন তো এখনো শুরুই হয়নি। কনফিগারেশন হ্যাঁ, আরো আজকের ক্লাস তো হবেই না, আজকের ক্লাসেও মোটামুটি ইয়েই যাবে, বেসিক কমান্ডই যাবে। নেক্সট ক্লাসে যদি আজকে বেসিক কমান্ড শেষ হয়ে যায়, হয়তো নেক্সট ক্লাসে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন স্টার্ট করব। ইউজার অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে কিছু কমান্ডের কাজ আছে। আচ্ছা আমি কি একটু হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, শুনতেছি। আচ্ছা, আমরা যে ইউজার গুলো ক্রিয়েট করি, হ্যাঁ অ্যাড ইউজার যে ইউজার গুলো আমরা ক্রিয়েট করবো আর কি, এই ইউজার কি ওভারঅল যে কোনো সার্ভিসের অ্যাক্সেসের ইউজার হইতে পারে? সে যে কোনো সার্ভিসের লাইক অ্যাক্সেসের ইউজার, এফটিপি, হ্যাঁ সার্ভিস, হ্যাঁ বা সার্ভার যেমন লাইক সাম্বা, এফটিপি, না ঠিক আছে এই ধরনের আর কি। না না ওই প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওই সার্ভিস ইনস্টল দেওয়ার পরে অ্যাড করতে করতে হবে না? হবে। হ্যাঁ অ্যাড ঠিক আছে, এটা জানা যায়। ওকে ওকে, তাহলে সব জানবো অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, একজনের কি যেন একটা ইস্যু ছিল না যে ইন্টারফেস আপ হচ্ছিল না, বা ভিএম রিস্টার্ট হইলে ইন্টারফেস ডাউন হয়ে যায়, এই ধরনের কি একটা ইস্যু যেন একজনের ছিল না? জি ভাই আমার ছিল, আমি সাইফুল। আপনার ছিল? আচ্ছা আমারটা ঠিক হয়ে গেছে, ওইটা অনবুটটা ইয়েস করে দিয়েছি, এখন ঠিক আছে ভাই। আচ্ছা, ইন্টারফেস ফাইলে ঢুকে অনবুট ইয়েস করছেন? জি ভাই। ওইটারও একটা কমান্ড ছিল, ওটা এক্সিকিউট করে দিলেও কাজ হয়ে যেত। যাই হোক, এই প্রবলেমটা আমার হচ্ছে এখন, এর সমাধান কিভাবে করলেন? কোনটা? এই যে মানে প্রত্যেকবার অন করার পরে ইন্টারফেস অফ করতে হচ্ছে, আমার এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে মেসেজে একটা কমান্ড দিচ্ছি, এই কমান্ডটা আপনি এক্সিকিউট করে দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, আপনার ইন্টারফেসের নাম কি? ENS 160? মামুন ভাই, আপনার ইন্টারফেসের নাম কি? ENS 160? জি জি, ENS 160। NMCLI connection modify ENS 160 connection auto connect yes, এই কমান্ডটা দিতে হবে। NMCLI connection modify ENS 160 মানে ইন্টারফেসের নাম, এরপরে
কানেকশন ডট অটো কানেক্ট ইয়েস, এই কমান্ডটা এক্সিকিউট করে দিলে আপনার ইন্টারফেস বাই ডিফল্ট মানে স্টার্টআপে এনাবল হয়ে যাবে, স্টার্টআপে আপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর উনি যেটা করছেন সেটা হচ্ছে যে ইন্টারফেস ফাইলের ভিতরে ঢুকে অন বুটটাকে ইয়েস করে দিবেন, সেটা করলেও হবে, একই, দুইটার কাজ একই। আর আরো একটা সহজ ওয়ে আছে, সেটা আপনাদের দেখাই দিচ্ছি যাদের আর কি এই ধরনের ইস্যুটা আসতেছে। সেটা হচ্ছে এই যে ইন্টারফেস আপ হওয়ার পরে আচ্ছা, যদি কেউ এখনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন বা ইন্টারফেস আপ ডাউন এইসব জিনিস করে না থাকেন, এগুলো করতে হবে না। এটা হচ্ছে ওনারা পুরোপুরি ওনাদের নিজের কিউরিসিটির জন্য করছে, আর কিছু না। এই যে দেখেন, এই ইন্টারফেসে ক্লিক করলেন, ওয়্যার্ড কানেকশন, ওয়্যার্ড সেটিংস, এখানে কি ওপেন আছে? ও আচ্ছা, এখানে যে সেটিংসে গিয়ে এই যে এখানে এই চেকটা থাকে না, এটারে চেক দিয়ে দিবেন, কানেক্ট অটোমেটিক্যালি। জাস্ট এখানে টিক দিয়ে দিবেন, অটোমেটিক কানেক্ট হবে। এই তিনটার যে কোনো একটা ওয়ে অ্যাপ্লাই করলেই হবে। ইন্টারফেস ফাইলের ভিতরে ঢুকেও করতে পারেন, nmcli কমান্ড দিয়েও হবে, এখানে কানেক্ট অটোমেটিক্যালি, এখানে চেক দিয়ে দিলেও হয়ে যাবে। আচ্ছা, গতকালকে আমাদের থ্যাংক ইউ। ওকে, গতকালকে আমাদের কোন পর্যন্ত হয়েছে? ls কমান্ড শেষ হয়েছিল। আচ্ছা, আজকে প্রথমে হচ্ছে একটা ছোট জিনিস দেখে নিব, সেটা হচ্ছে যে আমরা এই সিস্টেমে কিভাবে ইউজার সুইচ করতে পারি। যেমন আপনারা যদি ফিজিক্যালি নরমাল ইউজার দিয়ে লগইন করেন, এরপরে কিছু কিছু কাজ করতে গেলে বা কিছু কমান্ড এক্সিকিউট করতে গেলে দেখবেন যে একটা এরর দিচ্ছে যে the user has no root privilege or something like that, মানে ইউজারের রুট প্রিভিলেজ নাই, এই কারণে কমান্ড এক্সিকিউট করতে পারতেছে না, এই ধরনের একটা এরর আসতে পারে। তো সেই ক্ষেত্রে সাধারণত যেটা করতে হয়, হয় সরাসরি রুট দিয়ে লগইন করতে হয় অথবা রুট ইউজারে সুইচ করতে হয়। তো যে কোনো ইউজার থেকে যে কোনো ইউজারে সুইচ করার জন্য কমান্ড হচ্ছে su, su তে হচ্ছে সুইচ ইউজার, এরপরে দিতে হবে আপনাকে ইউজারের নাম। তো আমার এখানে ইউজার আছে দুইটা, একটা রুট আর একটা অ্যাটোভা। আমি অ্যাটোভা ইউজারে সুইচ করলাম, দেখেন অ্যাটোভা ইউজারে সুইচ করার সাথে সাথে এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাশ সাইন মানে হচ্ছে রুট ইউজার, ডলার সাইন মানে হচ্ছে নরমাল ইউজার। আর এখানে আরো একটা চেঞ্জ আসছে, ডিফল্ট প্রায়োরিটিটা কি থাকে রুট টু ইউজারে? ডিফল্ট প্রায়োরিটি বলতে মানে ধরো নরমাল ইউজারে কি থাকে, এই যে ডলার, নরমাল যে অটোবা যে ডলার ইউজার, ডলার 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 সাইন হ্যাঁ, থাকে এই কি ফুল পারমিশন? না, এটা হচ্ছে বলতে পারেন লিমিটেড ইউজার। সেটাই সেটাই, কি কতটুকু লিমিট তার এটা জানার জন্য আর কি। কতটুকু লিমিট বলতে সে শুধুমাত্র সিস্টেমে অ্যাক্সেস করে তার নিজের ডিরেক্টরিতে কাজ করতে পারবে, এইটুকুই। আর অল্প কিছু কমান্ড এক্সিকিউট করার পারমিশন পাবে। সিস্টেমের সিস্টেম মডিফাই হবে, এই ধরনের কোনো কমান্ড এক্সিকিউট করার পারমিশন নাই। মাইনর কিছু কমান্ড এক্সিকিউশন করতে পারবে, যেমন লিস্ট দেখা, এরপরে ফাইল তৈরি করা, ডিরেক্টরি তৈরি করা, তবে সবই হচ্ছে তার নিজের হোম ডিরেক্টরিতে, অন্য কোথাও না। ইউজারের হোম ডিরেক্টরিতে, অন্য কোথাও তার এই ধরনের কোনো পারমিশন নাই। তবে সিস্টেম মডিফিকেশনের যেসব কমান্ড আছে, যেমন আপনার ইন্টারফেস, এই যে ইথারনেট ইন্টারফেস রিস্টার্ট করা বা এনাবল করা,
এরপরে আপনার SSH সার্ভিস রিলোড করা বা স্টার্ট স্টপ এই ধরনের কোনো কমান্ড এক্সিকিউট করার পারমিশন নাই কার। আচ্ছা ভাইয়া, আপনি যে এখন সুইচ করে এটোবাতে গেছেন, এটোবাটা কি এখন রুট ইউজার হয়ে গেছে, মানে না রুট না প্রিভিলেজ না পাইছে? না 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 কখনোই হবে না, এটা আচ্ছা, না ওই কখনোই হবে না। এটোবা এট দ্য রেট লোকাল হোস্ট আবার রুট হ্যাঁ, আসছে তো। এই জিনিসটা কেন আসছে সেটা আমি বলতেছি। আমি আবার লগ আউট করলাম, ঠিক আছে, এখানে আমি pwd দিলাম, কি আসছে /root, ওকে, দেন এটোভাতে সুইচ করলাম, এখানেও pwd দিলাম। এটা হচ্ছে ডিরেক্টরি, অন্য কিছু না, এটা অনলি ডিরেক্টরি। রুট ইউজারে যখন লগইন করেছিল এটা হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টরি, যার কারণে আসছে টিলডি সাইন, এবং রুট ইউজারের হোম ডিরেক্টরি হচ্ছে /root। আর যখন আমি অ্যাটোভা ইউজারে সুইচ করছি তখন অ্যাটোভা ইউজারের হোম ডিরেক্টরি তো আর /root না, এই কারণে এখানে রুট লেখা আসছে, এটা ডিরেক্টরি। আচ্ছা, এইটুকু একটু খেয়াল করে রাখেন যে আমি /root এ ছিলাম, অ্যাটোভা ইউজারে সুইচ করছি, করার পরেও আমি /root-এই আছি। আমি আবার লগ আউট করলাম, এইবার আমি সুইচ করব মাঝখানে একটা ড্যাশ দিয়ে। এইবার দেখেন সাইনটা আর চেঞ্জ হয়নি, আগেও টিলডি সাইন ছিল, এখনো টিলডি সাইন আছে, তবে একটা জিনিস চেঞ্জ হয়েছে, আগে ছিল /root, এখন আসছে /home/atova। এই জিনিসটা কেন? এই যে মাঝখানের একটা ড্যাশ, এই ড্যাশটার কারণে এই পুরো চেঞ্জটা হয়েছে। যখন আমি শুধু সু দিয়ে কোন একটা ইউজারে সুইচ করব তখন আমার শুধুমাত্র ইউজারটা সুইচ হবে, হোম ডিরেক্টরি সুইচ কখনোই হবে না বা ডিরেক্টরি চেঞ্জ হবে না। কিন্তু যখন আমি মাঝখানে একটা ড্যাশ দিব তখন যেটা হবে যে আমার ইউজার তো সুইচ হবেই, ইউজার সুইচের সাথে সাথে আমার হোম ডিরেক্টরিও সুইচ হবে বা হোম ডিরেক্টরিও চেঞ্জ হয়ে যাবে। যে ইউজারে লগইন করতেছি সেই ইউজারের হোম ডিরেক্টরিতে আমাকে নিয়ে যাবে। এটা হচ্ছে মাঝখানে এই ড্যাশ দেওয়ার কারণে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? জি জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এখানে? ভাই আপনি ব্যাক যান কিভাবে? ব্যাক কিভাবে যান? এই এক্সিট এক্সিট না, আপনি তো এখানে এক্সিট দেখেন নেই, শুরুতে দেখলাম যে সিডি কমান্ড। না 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 না, থামেন। হচ্ছে যে আমি শুরু থেকেই বলি যে এসইউ এটোবা দিলাম, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে আমরা হচ্ছে এটোবা যে ইউজারটা আছে সেই ইউজারের আমরা লগ ইন করছি বা আমরা সেই ইউজারে আছি। এটার কথা বলতেছেন? ব্যাক মানে আগের কমান্ড? মানে আগের ইউজারে কিভাবে ফিরে যান? আচ্ছা, আগের ইউজারে না, আমি হচ্ছে এখানে লগ আউট করছি। এক্সিট মানে হচ্ছে আমি লগ আউট করছি, লগ আউট করার কারণে আমাকে আগের ইউজারে নিয়ে আসছে। আচ্ছা, আর এখানে এক্সিট আমি লিখি নাই, আমি প্রেস করছি হচ্ছে কন্ট্রোল ডি তে হচ্ছে লগ আউট। ও আচ্ছা, আপনি তো এখন এটোবাতে আছেন, ঠিক না? আপনি আবার রুটে যান তো, কন্ট্রোল ডি দিবেন না? কন্ট্রোল ডি না? কন্ট্রোল ডি আচ্ছা, লগ আউট, কন্ট্রোল ডি তে আমাকে লগ আউট করছে। আচ্ছা, এখন হচ্ছে আমি রুটে আছি, তাই তো? মানে আগের ইউজারে ফিরে এখন গেছি, আমি রুট ইউজারে আছি। রুট ইউজারে আছি। আচ্ছা, ইউজার সুইচিং এর ক্ষেত্রে কি কোনো পাসওয়ার্ড মানে? হ্যাঁ, ইউজার সুইচিং এর ক্ষেত্রে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা কখন লাগবে দেখেন, এখন আমি কোন ইউজারে আছি? রুট ইউজারে আছি। আচ্ছা, আমি অ্যাটোভা ইউজারে সুইচ করলাম সু মাইনাস দিয়ে, ঠিক আছে? এইখান থেকে আমি লগ আউট করব না, আমি কি করব, আমি আবার রুট ইউজারে সুইচ করব। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যখন অন্য ইউজার থেকে রুট ইউজারে সুইচ করবেন তখন আপনি, আচ্ছা কমান্ড এক্সিকিউট হয়ে গেছে, ওকে, যখন আপনি নরমাল ইউজার থেকে রুট ইউজারে সুইচ করবেন তখন আপনি সু মাইনাস রুট লিখলেও রুট ইউজার হবে, সু মাইনাস দিয়ে কোনো ইউজারের নাম না লিখলেও সেটা রুট ইউজারেই সুইচ করবে। আমি একটু দেখাই, এখানে দেখেন কোন ইউজারে আসছে? রুট ইউজারে আসছে, পাসওয়ার্ড চাচ্ছে, ভালো কথা, পাসওয়ার্ড দিলাম, রুট ইউজারে আসলো। এখন আমি লগ আউট করলাম,
লগ আউট করে আমি আবার শুধু সু মাইনাস দিলাম, দেখেন এখনো পাসওয়ার্ড যাচ্ছে, পাসওয়ার্ড দিলাম, দেখেন রুট ইউজারে আসছে। এর মানে হচ্ছে যে আমি যখন যে কোনো ইউজার থেকে, সেটা নরমাল ইউজার বা আদার্স কোনো ইউজার হোক, যে কোনো ইউজার থেকে আমি যখন রুট ইউজারে সুইচ করব, প্রথম হচ্ছে যে আমাকে পাসওয়ার্ড দিতেই হবে। রুট ইউজার যে কোনো ইউজারে সুইচ করতে পারে, তার কোনো পাসওয়ার্ড লাগবে না। নরমাল ইউজার যে কোনো ইউজারে সুইচ করতে গেলেই তার পাসওয়ার্ড লাগবে। নরমাল ইউজার থেকে অথেন্টিকেশন আপনাকে দিতেই হবে, অথেন্টিকেশন ছাড়া লগইন হবে না। কিন্তু রুট ইউজারের অথেন্টিকেশন লাগে না, কারণ রুট নিজেই সুপার ইউজার। আর রুটের যদি কোনো ইউজারের পাসওয়ার্ড একান্তই প্রয়োজন হয়, সে যদি পাসওয়ার্ডটা না জেনে থাকে, সে পাসওয়ার্ডটা নিজে চেঞ্জ করে লগইন করতে পারবে, কারণ রুট ইউজারই এই ধরনের মডিফিকেশন গুলো করে। সো রুট ইউজার যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখানে এস ইউ মানে কি সুপার ইউজার নাকি সুইচ ইউজার? সুইচ ইউজার। আচ্ছা, সুইচ, ঠিক আছে। একটু কি সুইচ ইউজারে ঢুকবেন কাইন্ডলি এটোবাতে? ঢুকে এলএস দিয়ে কি দেখা যাবে? এলএস দিয়ে কি দেখবেন? মানে ওর হোম ডিরেক্টরি কি দেখা যাবে এটোবার? হ্যাঁ অবশ্যই, এই যে পিডব্লিউডি এলএস কিছু আসবে না, এলএস মাইনাস এল এ তে আসবে। তো ওইটাই জানতে চাচ্ছিলাম, এই জন্য জি। এইটাই বললাম যে কিছু কমান্ড সে এক্সিকিউট করতে পারবে, তার নিজের হোম ডিরেক্টরিতে সে কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবে, বাট সব কমান্ড পারবে না। সিস্টেম মডিফিকেশনের কোনো কমান্ড এক্সিকিউশনের পারমিশন নাই, এটা শুধুমাত্র সুপার ইউজারের থাকে। কমান্ড কি নির্দিষ্ট পরিমাণ থাকে নাকি পরে রুলস ক্রিয়েট করে দেওয়া যায়, সে কতটুকু পরিমাণ অ্যাক্সেস করতে হ্যাঁ, পারবে? পারমিশন দেওয়া যায়, পারমিশন সেট করে দেওয়া যায়। আপনি যদি কোনো ইউজারকে যদি আপনি রুট প্রিভিলেজ দিতে চান, সেটা আমরা হয়তোবা পরের ক্লাসেই জিনিসটা দেখব। কোনো ইউজারকে যদি আমি রুট প্রিভিলেজ দিতে চাই, আমি সরাসরি তাকে রুটের পারমিশন দিব না, আমি তাকে সুডো পারমিশন দিব। সুডো পারমিশন দেওয়ার ফলে কি হবে, সে রুটের কমান্ড গুলো সুডো কমান্ড ইউজ করে এক্সিকিউট করতে পারবে। বাট সেক্ষেত্রে রুটটা তো অ্যাডমিনিস্ট্রেটর, আর ওগুলো তো নরমাল ইউজার নাকি? হ্যাঁ, কিন্তু তাকে সুপার ইউজার প্রিভিলেজ দেয়া যায়। আমি সরাসরি তাকে রুট পারমিশন দিব না, মানে রুট যেমন হ্যাঁ, সুপার সবকিছু ইউজার করতে পারবে। প্রিভিলেজ যদি দেয় তাহলে সে কি রুটটাকে ডিলিট করে ফেলতে পারবে? রুট ইউজার কখনো ডিলিট হয় না। মানে তাকে আমি যত ধরনের প্রিভিলেজই দিই, সে রুটটাকে ডিলিট করতে পারবে না? না, অসম্ভব, আচ্ছা, পারবে না। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে কিনা? নরমাল ইউজার থেকে রুটের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে কিনা? হ্যাঁ পারবে। যেমনটা উইন্ডোজ এর ক্ষেত্রে কিন্তু হয়, নরমাল ইউজার দিয়ে ঢুকে অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। সুডো পারমিশন লাগবে, তার সুডো প্রিভিলেজ লাগবে। না ভাইয়া, উইন্ডোজে যদি অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ না থাকে, সে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ ছাড়া তো কখনোই পারবে না, তার অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগবে। এবং অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ এটা এমনিই আসে। আপনি যখন ফার্স্ট টাইম একটা ইউজার তৈরি করবেন আপনার উইন্ডোজ সিস্টেমে লগইন করার জন্য, সেটা অ্যাডমিন ইউজার হিসেবেই তৈরি হয়, নরমাল ইউজার হয় না। জি ভাইয়া। ওইটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেই তৈরি হয়। এই কারণেই ওই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার বা ওই ইউজারটা সিস্টেমে আরেকটা ইউজার আবার তৈরি করতে পারে। সে যদি ইউজার তৈরি করতে না পারতো, সে অ্যাডমিন ইউজার হইতো না। সে অ্যাডমিন ইউজার জন্যই সে উইন্ডোজ সিস্টেমে ইউজার তৈরি করতে পারে। যেমন এখানে দেখেন, আমি যে সুডো কমান্ডের কথা বললাম, এখানে যদি আমি সুডো কমান্ড এখন এক্সিকিউট করি তাহলে কি হয়, ls/etc পাসওয়ার্ড চাইছে, দিলাম, কি আসছে, atova is not in the sudoers file, this incident will be reported। এখানে এই যে atova ইউজার যে কমান্ডটা এক্সিকিউট করছে, সুডো কমান্ড এক্সিকিউট করছে, এই সুডো কমান্ড এক্সিকিউশনের লগ অলরেডি সিস্টেমে জেনারেট হয়ে গেছে। আমি যদি আপনাদের এখানে দেখাই,
জিনিসটা কেন আসলো? আচ্ছা, আমি এই কমান্ডের মিনিং আপনাদের পরে বলতেছি। আজকেই এই কমান্ডের মিনিং নিয়ে ক্লাস আছে। আমি জাস্ট আপনাদের লগটা দেখাবো। var log messages। কোথায় গেল? এখানে আসে নাই। var log সিকিউরে কি থাকবে? এই যে দেখেন, etova user not in sudo hours command bin ls /etc। এই যে লগটা, এই লগ হচ্ছে জেনারেট হয়ে গেছে, এবং এটা জেনারেট হওয়ার কারণে যেটা হয়েছে, রুট বুঝতে পারবে যে কোনো একটা ইউজার সুডো পারমিশন নিয়ে একটা কমান্ড এক্সিকিউট করতে চাইছে, কিন্তু যেহেতু তার সুডো পারমিশন নাই, এ কারণে সে কমান্ডটা এক্সিকিউট করতে পারেনি। সেম জিনিসটাই যদি আমি আবার দেই, আবার এখানে একটা লগ জেনারেট হবে, এই দেখেন। সো সুডো পারমিশন যদি রুট দেয় সেই ক্ষেত্রে পাবে, আদারওয়াইজ পাবে না। এবং যে ফাইলটাতে সুডো পারমিশন দিতে হয় সেই ফাইলটাতে শুধুমাত্র রুটই লগইন করতে পারে, আর কেউ পারে না। মানে ওই ফাইলটাতে শুধুমাত্র রুট অ্যাক্সেস করতে পারে, অন্য কেউ পারে না। অ্যাটোবাতে সে আলটিমেটলি কি কাজ করতে পারবে এই ইউজার? দেখে নরমাল ইউজার? হ্যাঁ, অবশ্যই নরমাল ইউজার। তাকে তো কোনো তাকে তো এখনো কোনো পারমিশন তাহলে দেওয়া হয় নাই না না, কনফিগারেশনের? না না, আমি দেইও নাই, হয়তোবা দিবও না। হ্যাঁ, চেকিং এর কারণে, মানে ল্যাব টেস্টিং এর কারণে হয়তোবা এরকম হইতে পারে যে আমি একটা ইউজারকে সুডো পারমিশন দিব, সুডো পারমিশন দিয়ে সেই ইউজার দিয়ে আমি কমান্ড এক্সিকিউট করে দেখাবো আপনাদের, হয়তো সেটা করব। বাট জেনারেল বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট ফিজিক্যাল, সে নরমাল ইউজার না? হ্যাঁ বাই ডিফল্ট সে নরমাল কনফিগার ইউজার করতে পারবে না? না, পারবে না। এর মানে মোট কথা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলের কোনো কিছু এডিট বা কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ইভেন কিচ্ছু ও করতে পারবে না। নিজের হোম ডিরেক্টরির বাইরে ও কোনো কাজই করতে পারবে না। মানে টোটাল কথা সার্ভার তার অ্যাক্সেস বন্ধ, সে একজন নরমাল ইউজার, রাইট? না, সার্ভারে অ্যাক্সেস তো বন্ধ না, সে তো সার্ভারে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সে কাজ করতে পারবে কোথায়? যেমন দেখেন, ও আমি সেই ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম যে, আচ্ছা আমি একটু আপনাকে অল্প একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এটোবা ইউজার এখন লগইন করে আছে কোথায়? /home/etova। এইখানে যদি আমি একটা ডিরেক্টরি তৈরি করি, dir1 দিলাম, তৈরি হয়েছে, dir1 তৈরি হয়েছে। এখানে যদি ফাইল তৈরি করি, file1 তৈরি হয়েছে। এই সেম কমান্ডটাই আমি যদি এখানে এক্সিকিউট করি, /home, আর কিছু দিলাম না, এখানে দিলাম folder1। স্ক্রিনটা একটু ক্লিয়ার করেন, লেখাগুলো উপরে আসে, নিচ থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু এটা এক্সিকিউট করে দিছি, এখন দেখেন কি আসছে, folder1 /home এর ভিতরে, মানে এটোভার হোম ডিরেক্টরি কোথায়? /home এর ভিতরে এটোভা। ঠিক তার ইমিডিয়েট প্রিভিয়াস ডিরেক্টরিতে আমি একটা ফোল্ডার তৈরি করতে চাইছি, সে কি দিছে আমাকে? পারমিশন ডিনাইড। তার মানে তার যে হোম ডিরেক্টরি, সেই হোম ডিরেক্টরির ইমিডিয়েট প্রিভিয়াস ডিরেক্টরিতেও তার রাইট পারমিশন নাই। সে কোন ফোল্ডার 1টা কোথায় লোকেট করতে? রুটে না, /home এর ভিতরে। মানে হোমের ভিতরে ফোল্ডার কি করতে দিচ্ছে না, এই তো? না, দিবে না তো, তার পারমিশন নাই তো তৈরি করার। যা সে করতে পারবে শুধুমাত্র তার নিজের হোম ডিরেক্টরিতেই করতে পারবে, তার বাইরে কিছু করতে পারবে না। না, কিচ্ছু করতে পারবে না। সে একটা ফাইলও তৈরি করতে পারবে না। হ্যাঁ, একটা লোকেশন আছে, যে লোকেশনে সে পারবে, একটা লোকেশন আছে, mkdir /tmp
এখানে আমি দিলাম 1/1, এখানে পারবে। এর টাইম কি টেম্পোরারি ফাইল এই প্লেসটা টেম্পোরারি লোকেশন, টেম্পোরারি একটা ডিরেক্টরি, মানে এটার ভিতরে টেম্পোরারি ফাইলস গুলো থাকে। তবে এই ডিরেক্টরিতে যে কোনো ইউজার ফাইল তৈরি করতে পারবে, সেই পারমিশনটা এই ডিরেক্টরির উপরে দেয়া আছে। জাস্ট ফাইল, শুধু অনলি ফাইল, ফোল্ডার না, জাস্ট ফাইল। আমি তো ফোল্ডার তৈরি করছি। ভাইয়া এটা চাইলে আমি কাস্টমাইজ করে বন্ধ করে দিতে পারি না যে এখানেও সে তৈরি করতে পারবে না? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না? পারমিশন ডিনাই করে দিলে অবশ্যই পারবেন, কিন্তু এটা যদি এখানে যদি আপনি পারমিশন বন্ধ করেন সেই ক্ষেত্রে আপনার সিস্টেমের উপরে কিছু হ্যাম্পার পড়বে। কারণ হচ্ছে যে তখন নরমাল ইউজার যারা, তাদের কোনো টেম্পোরারি ফাইলস রাইট হবে না, এবং যখন টেম্পোরারি ফাইলস রাইট হবে না আপনার সিস্টেম হ্যাং করে যাওয়ার চান্স আছে। কারণ যে কোনো ইউজার যখনই লগইন করে, সে যখনই কোনো কমান্ডের কাজ করে, যখনই কোনো টাস্ক এক্সিকিউট করে, সেই টাস্ক এক্সিকিউশনের সময় তার কিছু টেম্পোরারি ফাইলস তৈরি হয়। সেই টেম্পোরারি ফাইলস লোকেট করতে হয় একটা নির্দিষ্ট জায়গায়, সেই জায়গাটাই হচ্ছে এই /temp। এই টিএমপির ভিতরে যদি সে রাইট পারমিশন না পায় ওই ইউজারটা, তাহলে সে কোনো টাস্ক এক্সিকিউট করতে পারবে না। ইভেন আমি যদি এখন ফায়ারফক্স ব্রাউজার এখানে ওপেন করি, এখানে ফায়ারফক্সেরও কিছু টেম্পোরারি ফাইল জমা হবে। এগুলো কি ক্লিয়ার করা যায় নাকি বাই ডিফল্ট সে অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়? এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে না, আপনি চাইলে করতে পারেন, বাট না করলেও কোনো সমস্যা নেই। না একটা সময় যদি অনেক হয়ে যায় না হবে না, হয় না, হয় না, হয় না। যেমন আমরা উইন্ডোজে মাঝে মধ্যে ক্লিয়ার করি টেম্প ফাইলগুলো আর কি। উইন্ডোজে মাঝে মধ্যে ক্লিয়ার করি, তার কারণ হচ্ছে যে যেন আমাদের সিস্টেমটা ফাস্টার রান করে। ওইখানে বেসিক্যাল গ্রাফিক্যাল কাজের জন্য নাকি? হ্যাঁ, কিন্তু উইন্ডোজের মতো স্লো হওয়ার অপশন বা হ্যাং করে যাওয়ার অপশন লিনাক্সে কম, এই কারণে লিনাক্সের টেম্পোরারি ফাইলস রিমুভ করতে হয় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি কি পারমিশনের ইস্যুটা বুঝাইতে পারছি যে এখন আমি বুঝতে পারছি নরমাল ইউজার কতটুকু কাজ করতে পারবে? আচ্ছা, এখন এই যে ইউজার সুইচ করার সময় আমি বলতেছি যে আপনারা সু ইউজ করতে পারেন, সু মাইনাস ইউজ করতে পারেন। রিকমেন্ডেড হচ্ছে সু মাইনাস। রিকমেন্ডেড হচ্ছে সু মাইনাস। এখন এই সু মাইনাসটা কেন? কারণ আপনি হয়তো নরমাল ইউজার দিয়ে লগইন করছেন, লগইন করে আপনার কাছে রুটের পাসওয়ার্ড আছে, আপনি রুট ইউজারে সুইচ করলেন। সুইচ করার পরে আপনি হয়তো কোনো একটা ফাইল তৈরি করলেন বা কোনো একটা ডিরেক্টরি তৈরি করলেন, যে ডিরেক্টরির ভিতরে কনফিডেন্সিয়াল কোনো একটা ডকুমেন্ট হয়তো বা আপনি ডাউনলোড করে রাখছেন, বা আপনি হয়তো বা নিজে তৈরি করছেন, কোন একটা স্ক্রিপ্ট হয়তো বা তৈরি করছেন, বা এই টাইপের কিছু জেনারেট করে রাখছেন। এখন নরমাল ইউজার যখন ওই ফাইলটা দেখতে পারবে, কারণ কেন দেখতে পারবে? কারণ হচ্ছে যে প্রত্যেকটা ডিরেক্টরিতে নরমাল ইউজারদের রিড পারমিশনটা থাকে, বাই ডিফল্ট থাকে, অনলি রিড, অন্য কোনো পারমিশন না, অনলি রিড। তো যেহেতু রিড পারমিশন আছে, তার মানে সে দেখতে পারবে। এখন আপনি হয়তো বা কোনো একটা সিকিউর স্ক্রিপ্ট জেনারেট করছেন, সেই সিকিউর স্ক্রিপ্ট যদি সবাই দেখতে পারে, যে কোনো ইউজার যদি দেখতে পারে, তাহলে অবশ্যই সেটা আপনার সিস্টেমের জন্য ভালো হবে না, অবশ্যই সিস্টেমের জন্য সেটা হার্মফুল। এই কারণে আপনি যখন ইউজার সুইচ করবেন তখন অবশ্যই সু মাইনাস দিয়ে সুইচ করবেন। এতে করে কি হবে? হোম ডিরেক্টরি সহ সুইচ হবে। এখন হোম ডিরেক্টরি সুইচ হলে কি হবে? হোম ডিরেক্টরি রুটের হোম ডিরেক্টরি যদি হয়, রুটের হোম ডিরেক্টরি কি /root, /root-এর ভিতরে শুধুমাত্র রুট ইউজার অ্যাক্সেস করতে পারে, এবং শুধুমাত্র রুট ইউজারের পারমিশন আছে ওখানকার কোনো একটা ফাইল ভিউ করার, মানে রিড করার বা রাইট করার। অনলি রুট ইউজারের পারমিশন আছে, অন্য কোনো ইউজারের এখানে পারমিশন নাই। এই কারণে যখনই আপনি সুইচ করবেন তখন অবশ্যই সু মাইনাস দিয়ে সুইচ করবেন।
এটা সিস্টেমের জন্য রিকমেন্ডেড। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? একটু আরেকবার রিপিট করে বুঝাইলে কোনটা? better হতো। কোনটা? এই যে যেটাই এখন বুঝাইলেন আর কি, কেমন কমপ্লিকেটেড একটু মনে হইলো। কোনটা কমপ্লিকেটেড মনে হয়েছে? এই যে মাইনাস দিয়ে, আচ্ছা, সু টু মাইনাস মাইনাস দিয়ে, দিয়ে যেটা বলতে হ্যাঁ চাইছিল হ্যাঁ, ওইটা বলতে চাইছিল। সু মাইনাস দিয়ে যখন আপনি সুইচ করবেন, ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার হোম ডিরেক্টরি সহ সুইচ হবে। এবং যখন আপনি নরমাল ইউজার থেকে রুট ইউজারে সুইচ করবেন, তখন যদি হোম ডিরেক্টরি সুইচ না হয়, সেই ক্ষেত্রে কি হবে, নরমাল ইউজারের হোম ডিরেক্টরিতে রুটের ফাইল তৈরি হইতে পারে, মানে রুট ফাইল তৈরি করতে পারে। আমি হয়তো কোনো পাথ বলে দেইনি, আমি জানি যে আমি আমার হোম ডিরেক্টরিতে আছি। আমি যখন রুট ইউজার দিয়ে কাজ করতেছি, আমার হয়তো মনে হয়েছে যে আমি রুটের হোম ডিরেক্টরিতেই আছি। সো আমি কি করলাম, আমি ওই লোকেশনে আমি হয়তো কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করলাম, কোনো একটা ফাইল তৈরি করলাম। এখন রুটের হোম ডিরেক্টরি বাদে যে কোনো লোকেশনে সব রকম ইউজারদের রিড পারমিশনটা থাকে, মানে দেখার পারমিশন থাকে। এখন আপনার সিকিউর স্ক্রিপ্ট যদি নরমাল ইউজার দেখতে পারে, তাহলে কি সেটা সিস্টেমের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। এই কারণেই রুটের হোম ডিরেক্টরিতে যদি এটা তৈরি হয়, তাহলে একমাত্র রুট ছাড়া আর কেউ দেখতে পারবে না, ইভেন দেখারও পারমিশন নাই। এই কারণেই সু আচ্ছা, মাইনাস তাহলে দিয়ে দাদা সবসময় সুইচ করতে হবে। মানে ইয়াটা হইলো আমরা মাইনাস দিয়ে যদি না করি, তাহলে অন্য রুটের ইয়াটা অন্য কোনো ডিরেক্টরিতে হইতে পারে ক্রিয়েট যে কোনো কিছু, না ডিরেক্ট আমার রুটে ওই না 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 না, ডিরেক্টরিতে চলে তৈরি যাবে। হইতে পারে এরকম কিছু না। আপনি হয়তো ইউজার সুইচ করছেন, বাট আপনি হোম ডিরেক্টরি সুইচ করেননি। আপনি হয়তো ওই এক্সিস্টিং লোকেশনেই আপনি কোন একটা ফাইল তৈরি করলেন, সেটা কোথায় তৈরি হবে যদি হোম ডিরেক্টরি সুইচ না হয়? ওই নরমাল ইউজারের হোম ডিরেক্টরিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরমাল ইউজারের হোম ডিরেক্টরিতে তৈরি হচ্ছে। তো নরমাল ইউজারের হোম ডিরেক্টরিতে যখন তৈরি হবে, তখন নরমাল ইউজার সেই ফাইলটা দেখতে পারবে। ইয়েস, এটাই সিস্টেমের জন্য রিকমেন্ডেড না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আমার সিস্টেমে কোন কোন ইউজার লগইন আছে বা কোন কোন ইউজার লগইন করে আছে, সেটা আমি কিভাবে দেখতে পারি? w কমান্ড দিয়ে আমি দেখতে পারবো যে আমার কোন কোন ইউজার সিস্টেমে লগইন করে আছে। w মানে হচ্ছে হু। এখানে একটা হচ্ছে রুট লগইন করে আছে TTY2 তে, আবার রুটই লগইন করে আছে PTS1, রুট লগইন করে আছে PTS0। TTY2 পিটিএস টা কি হয়? ফিজিক্যাল টার্মিনাল। Physical terminal over SSH1, physical terminal over SSH0. এখানে আর ভাই 1 TTY টা 0 তে কি মিন করছে? 0 আর 1 TTY terminal 1। মানে আমরা কি আপনি কি দুইটা টার্মিনালে লগইন করে আছেন? হ্যাঁ, এই যে একটা দুইটা, আচ্ছা, দুইটাতেই তো রুট। আবার আমার যে ভিএম ওপেন আছে, সেই ভিএম এও আমি রুট ইউজার দিয়ে এই লগইন জায়গায় আমার করে একটা আছি। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। এটা ইউজার বুঝলাম, হ্যাঁ, ফ্রম বুঝলাম, আপ TTY TTY2 টার্মিনাল টাইপ, টার্মিনাল টাইপ। ইউজারের পরের কলামটা। হ্যাঁ, টার্মিনাল টাইপ। টার্মিনাল টাইপ কোন টার্মিনালে লগইন করে আছে, টার্মিনাল টাইপ। যে আমরা যেটা কালো স্ক্রিনে একটা টার্মিনাল, এই যে স্ক্রিনটাতে আমি লগইন করে আছি, এটা তো অবশ্যই এটা একটা একটা টার্মিনাল। টার্মিনাল। আমি যে এই যে কমান্ড লিখতেছি বা আমি যে অ্যালফাবেট লিখতেছি, এটাই তো টার্মিনাল। টার্মিনাল ছাড়া তো আমি এবং আমার সিস্টেম, এই দুইটা জিনিসের মধ্যে তো কমিউনিকেশন হবে না। সেই কমিউনিকেশনের জন্য আমার দরকার টার্মিনাল। সেই টার্মিনাল হচ্ছে এই যে এটা যেখানে আমি লিখতেছি।
ভাইয়া পিটিএস দিয়ে যদি আসে আমরা তো বুঝবো সে মানে এসএসএইচ করে লগইন করা আছে না, রিমোট লগইনে পিটিএস আসে। পিটিএস ওটা হোক টেলনেট হোক এসএসএইচ মানে যেভাবে পিটিএস হোক আসবে, পিটিএস আসবে, পিটিএস আসবে। হ্যাঁ পিটিএস আসবে। আচ্ছা, ওয়েব ক্লায়েন্ট দিয়েও লগইন করা থাকলেও কি পিটিএস আসবে? না, ওয়েব ক্লায়েন্টে তো আপনি টার্মিনালে লগইন করেননি, ওয়েব ক্লায়েন্টে তো আপনি অন্য কিছুতে লগইন করবেন। হ্যাঁ হ্যাঁ, কারণ যখন আপনি ওয়েব টার্মিনালে লগইন করবেন তখন কিন্তু সেটা লগইন হবে অ্যাপাচি ইউজার দিয়ে, তখন কিন্তু আর রুট ইউজারে লগইন হবে না। যখনই আপনি ওয়েবে চলে যাবেন, ব্রাউজারে যখনই আপনি হিট করবেন তখন কিন্তু সেটা অ্যাপাচি ইউজার দিয়ে অ্যাক্সেস হবে। আচ্ছা তখন কিন্তু আর রুট ইউজার বা নরমাল ইউজারের কোনো ইস্যু নাই, তখন কিন্তু অ্যাপাচি ইউজার অ্যাক্সেস করে। হ্যাঁ, আপনি যদি ওয়েব টার্মিনাল দিয়ে কাজ করেন, ওয়েব টার্মিনালে আপনি যদি রুটে লগইন করেন সেখানেও কিন্তু প্রোটোকল বলে দিতে হয় কোন প্রোটোকল দিয়ে আপনি লগইন করবেন। সেটা যদি এসএসএইচ প্রোটোকল হয় তাহলে এসএসএইচ পিটিএস আসবে। পোর্ট নাম্বার দিতে হয় দেখলাম ভাইয়া। সেটাও তো ওয়েবেরই পোর্ট, এইচটিটিপির পোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচটিটিপি সার্ভিস যখনই আসবে ভাই তখনই সেটা অ্যাপাচি, তখন আর নরমাল ইউজারের কোনো ইস্যু নেই, তখন সেটা অ্যাপাচি। মানে ওই রুট দিয়ে ঢুকলে ওইটা অ্যাপাচি হয়ে ঢুকতে হবে। আপনি রুট দিয়ে তো ওয়েব প্যানেলে লগইন করতেছেন, প্যানেলে লগইন করার পরেও আপনাকে দেখাবে, প্যানেলে লগইন করারও পারমিশন যাবে, সেটাও অ্যাপাচি ইউজার হয়েই যাবে। আচ্ছা হ্যালো ভাই দাদা, হুম, আচ্ছা এখানে একটা যে আইপি দেখালো পিটিএস /1, এখানে 192.168.10.108, এটাকে যখন আমি রিমোটলি লগইন করব তার সাথে কি আমার ওই রিমোট আইপিটা দেখাবে এটা? হ্যাঁ এটা তো আমার এই সিস্টেমের আইপি। এখানে তো 107 আছে। সিস্টেমের বলতে আমার মাদার সিস্টেমের আইপি হচ্ছে 108। আচ্ছা, এটা মাদার সিস্টেমের আইপিটা দেখাবে যখন রিমোটলি লগইন করব। সোর্স আইপি কোনটা? এটা হচ্ছে সোর্স আইপি। আচ্ছা, আর আমার লিনাক্স সিস্টেমের আইপি তো 107, এই যে 107 এ আমি লগইন করছি, আমার লিনাক্স সিস্টেমের আইপি 107। আচ্ছা if config ens 160, আমার লিনাক্স সিস্টেমের আইপি 107, আমার মাদার সিস্টেমের আইপি 108। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে সবসময় আপনাকে সোর্স অ্যাড্রেস দেখাবে। আচ্ছা, সোর্স অ্যাড্রেসটা সবসময় দেখাবে। ডেস্টিনেশন অ্যাড্রেস কি হবে? আপনি তো ডেস্টিনেশনেই কমান্ড এক্সিকিউট করতেছেন, এটার কি আইপি কে আইপি দেখাবে আপনাকে? জি জি। আর দাদা যদি ফিজিক্যালি যদি লগইন করা থাকে তাহলে কি দেখাবে? এই যে টার্মিনাল আচ্ছা, টাইপ। এখানে তিনটা দেখাচ্ছে, একটা দেখাচ্ছে হচ্ছে ফিজিক্যালির জন্য আর দুইটা হচ্ছে রিমোট লগইন। হ্যাঁ, আমি ভিএমএ ফিজিক্যালি লগইন করে আছি, আচ্ছা আচ্ছা এই কারণে TTY2। আর রিমোটলি আমি দুইটা উইন্ডোতে লগইন করা, একই উইন্ডো দুইবার ওপেন করা, এই কারণে দুইটা PTS0 PTS1। আচ্ছা দাদা, ENS 160 এটা কিসের ইন্টারফেস কি? আমার লিনাক্স সিস্টেমের ইন্টারফেসের আইডি, এটা নাম, এটা ENS 160, এটা আমার ইন্টারফেসের নাম। আমার যে লিনাক্স সিস্টেমটা ইনস্টল করা আছে সেটার ইন্টারফেস নেম হচ্ছে ENS 160। চেক করার অপশন আছে, এই জায়গাতে গেলে এভাবে চেক করলে বোঝা যাবে। ইফ কনফিগ দিবেন, এই যে ইফ কনফিগ দিলেই বুঝবো। আমার তিনটা ইন্টারফেস আছে, ENS 160, LO লুপব্যাক, আর VIR BR0 ব্রিজ ইন্টারফেস। ভাই আমার ফিজিক্যাল পিসি থেকে আমি লিনাক্সে যখন পিং করি তখন এটা পিং পাই। লিনাক্স যে ভিএম পিসি ওইখান থেকে আমি ফিজিক্যাল পিসি রে পিং দিলে তো পিং পাই না, কিন্তু আমি ফিজিক্যাল পিসি কিন্তু আমি লিনাক্সকে আমি এসএসএস করতে পারি। পাবেন না তো, আপনার উইন্ডোজে তো আইসিএমপি ব্লক করা, আইসিএমপি কি অ্যালাউ করা আছে? আচ্ছা আচ্ছা
আইসিএমপি তো এলাও করা নাই, উইন্ডোজের আইসিএমপি ফায়ারওয়ালে এলাও থাকে না, আইসিএমপি এলাও করতে হয়। আমারও পাওয়ার কথা না, কিন্তু আমি তো 108 দিয়ে লগইন করেই আছি। এই যে আমার সোর্স 108, এই যে আমি 108 এ পিং করতেছি, আসতেছে কোনো রেসপন্স? ওকে ভাই, বুঝতে পেরেছি। আমি তাহলে আইসিএমপি টা অ্যালাউ করে নিয়ে তারপরে করতে পারবো। আইসিএমপি আপনি চাইলে এলাও করতে পারেন, ওকে ওকে, চাইলে allow এটা নাও আমরা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা নেটওয়ার্কে কাজ করার সময় আমরা আইসিএমপি এর অ্যালাউ করে নিই, কিন্তু এটা এখন আসলে কোনো কারণে হয়তো অফ করে রাখা হয়েছিল। কোনটাতে? যেটা পিং অ্যালাউ, যেটা কি মানে আমি আপনার কথাটা বুঝিনি, এজন্য জিজ্ঞেস করলাম। ফিজিক্যাল পিসি থেকে। হ্যাঁ, ফিজিক্যাল পিসি থেকে এটা আইসিএমপি টা অ্যালাউ করে নিতে পারবো না? হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না? অবশ্যই পারবেন। এটা আপনি অ্যালাউ করলেও কাজ হবে, না করলেও কাজ হবে। আমার দরকার এসএসএইচ এ লগইন করা, আমি এসএসএইচ এ লগইন করতে পাইলেই হইছে। কারণ আমি কি দিয়ে করলাম সেটা ইস্যু না। আচ্ছা, ডাব্লিউ কমান্ড দিয়ে তাহলে আমরা কোন কোন ইউজার লগইন করে আছে সেটা দেখতে পারবো। যদি হু কমান্ড দেই তাহলে একটু ডিটেইলসটা কম আসবে। ইউজারের নাম, টার্মিনাল টাইপ, সোর্স অ্যাড্রেস। আর যদি এরকম দেই হু এম আই, যদি হু এম আই লিখি তাহলে হচ্ছে আমি নিজে কোন ইউজার সেটা দেখাবে। ডাব্লিউ তে হচ্ছে ডিটেইলস একটু বেশি দেখাবে, হু কমান্ডের ডিটেইলস কম দেখাবে, আর হু এম আই দিলে কোন ইউজার সেটা দেখাবে, অন্য কিছু না। আরেকটা কমান্ড ছিল না, আইপি কনফিগ না? ইফ কনফিগ, আইএফ কনফিগ। আইপি কনফিগ হচ্ছে উইন্ডোজের কমান্ড, ইফ কনফিগ লিনাক্সের কমান্ড। ভাইয়া হু আর ডাব্লিউ একই কথা, যে কোনো হ্যাঁ, ওই যে সংক্ষিপ্ত? ডিটেইলস আর মানে ইনফরমেশন কম বেশি শো করার একটা জিনিস আছে। জি জি, যেমন আমরা ইয়াতে সিসকোতে এবং কি বিডিকমে যখন আমরা সুইচে দেই কমান্ড, ঠিক আছে, আইএনটি দিলেই তো চলে আসে, তো সেরকমই হু ডাব্লিউ দিলে চলে আসবে, তাই না ইনফরমেশনটা? জি জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে একটু বলেন, কোশ্চেনটা শেষ করে তাহলে আমরা নেক্সট টপিকে যাই। ওকে, যেহেতু কোশ্চেন নাই, আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে, ভাই এখানে আমি একটু ডিস্টার্ব করি, এখানে যদি আমি বলেন। ক্লাসটা প্রথম থেকে জয়েন করতে পারি নাই। হুম, হুম। এখানে যে আমরা প্রথম ঢুকছি, এখানে লগইন করলাম আমরা যখন, দুইটা এখানে তিনটা লগইন করে ইউজার দেখাচ্ছে, তিনটা আইপি, দুইটা আইপি দেখাচ্ছে, একটা লাগে 107 আর আপনার আরেকটা লাগে 108। আপনার পিসির সার্ভার, পিসির মনে হয় আইপি 108, সেজন্য মনে হয় এটা। আর আমাদের যে ভিএমওয়্যার এর আইপি মনে হয় 107, যেটা আপনি আমার রিমোটলি ভিএম এর আইপি, ঢুকেছেন সেটা ভিএম এর আইপি 107 আর আমার মাদার সিস্টেমের আইপি 108। জি, ভিএমওয়্যার এ ভাই ওইটাতে কি কোনো প্রকার নেট লাগবে যেটার জন্য আপনি যে রিমোটলি ঢুকতেছেন? না, আমার রিমোটলি লগইন করার জন্য রিমোট সার্ভিস লাগবে, যে জি, সার্ভিসটা আমার রিমোট ম্যানেজমেন্ট ওপেন করা থাকলেই তো হচ্ছে, তাই না? রিমোট ম্যানেজমেন্ট ওপেন থাকলে হবে না, এসএসএইচ সার্ভিসটা অ্যালাউ করতে হবে। জি জি। এসএসএইচ সার্ভিস স্টার্ট করে তারপরে করতে হবে। এটা আপনাদের এখন না করলেও হবে, আপনারা ফিজিক্যালি কাজ করেন, যখন এসএসএইচ এর সময় আসবে তখন আমরা এসএসএইচ এ কাজ করব। জি জি ভাই। আর এখানে ভাই যেটা হচ্ছে ইউজার, তারপরে টিটিওয়াই হচ্ছে মনে হয় টার্মিনাল, ইউজার হ্যাঁ, তো টার্মিনাল। ইউজার নেম পাসওয়ার্ড, ফ্রম মানে হলে গিয়ে রিমোটলি যেখান থেকে আমি সোর্স, ঢুকতেছি সেটা সোর্স সোর্স। অ্যাড্রেসটা এটা আসতেছে। দ্যাটস ওয়াই লগইন যেটা আছে সেটা হলো আপ টাইম
লগইন এটা কি লগইন? লগইন হ্যাঁ, লগইন যখন করেছি এই টাইমে। হ্যাঁ, আর আইডি এলএ সেটা সেটা আইডল মনে হয় আপ টাইম টাইম। কতক্ষণ ধরে কোনো কমান্ড এক্সিকিউট হয়নি, আইডল টাইম এটা কি এক্সিকিউটিভ, এটা এক্সিট মানে হওয়ার জন্য নাকি আপনার আপ টাইম? না 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 আইডল টাইম মানে হচ্ছে কতক্ষণ ধরে এখানে কোনো কমান্ড এক্সিকিউট হয়নি সেটা। জি। আর জেসিপি জেসিপিইউ এটা জি জি এটা হচ্ছে যে আপনার সিপিইউ এর একটা টাইম শো করে যে সিপিইউ তে কমান্ডটা কতক্ষণ এক্সিকিউট আছে সেটা, বা সময় কতক্ষণ নিচ্ছে এক্সিকিউট হইতে। জি জি ভাইয়া। আর পিসি এটাও সিপিইউ এরই একটা টাইম। জি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এখানে আর কোশ্চেন নেবে? আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে আমি যদি এই সিস্টেমে কোনো ফাইল কপি করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি? ফাইল কপির ক্ষেত্রে দুইটা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে সোর্স, মানে দুইটা জিনিস আপনাকে মাস্ট বি রাখতে হবে, একটা সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। সোর্স এবং ডেস্টিনেশন ছাড়া কপি বা পেস্ট কোনোটাই হবে না। এখন সোর্স আর ডেস্টিনেশন কিভাবে বুঝবো? সোর্স মানে হচ্ছে কোন ফাইল কপি করতে চাচ্ছেন, ডেস্টিনেশন হচ্ছে কোথায় কপি করতে চাচ্ছেন। কপি করার জন্য কমান্ড হচ্ছে সিপি। সিপি কমান্ড দিয়ে আমি কপি করতে পারি। তো আমি একটা সোর্স ফাইল নিচ্ছি, এইটা ইটিসির ভিতরে 5wd এর নামে একটা ফাইল আছে। এই ফাইলটা আমি কপি করব /opt এর ভিতরে। কপি হয়ে গেছে। কিভাবে বুঝবো? ওপিটি এর লিস্ট দেখলেই বুঝবো 5wd ফাইল কপি হয়ে গেছে। এখন আসলেই কপি হচ্ছে কিনা সেটার যদি একটা আউটপুট আমি দেখতে চাই, সেটা কিভাবে দেখতে পারি? যে আমার কমান্ড এক্সিকিউট হবে, আমাকে এক্সিকিউশন রিপোর্টটাও দেখাবে, মানে কমান্ড যে আমি এক্সিকিউট করলাম সেটার একটা আউটপুট আমাকে দেখাবে। cp-v এটা দিয়ে আমি আরেকটা ফাইল দেই ইটিসির ভিতরে গ্রুপ, এটা দিলাম ওপিটি তে, একটা আউটপুট দেখাইলো ইটিসির ভিতরে গ্রুপ নামক ফাইলটা কপি হয়েছে ওপিটির ভিতরে গ্রুপ নামে। এটাই হচ্ছে আউটপুট। এরকম আউটপুট আমি যে কোনো কমান্ডের সাথেই দিতে পারি। সব রকম কমান্ডে সাপোর্ট করে না, কিছু কমান্ডে সাপোর্ট করে, যেগুলোতে সাপোর্ট করে সেগুলো আপনাকে দেখাবে। সিপি কমান্ডে সাপোর্ট করে, এই কারণে সিপি কমান্ডে দেখাইছে। আচ্ছা এখন বি এর কাজটা কি বললেন? এখানে একটা চিহ্ন আসছে দাদা, এখানে হাইপেন বি, একটা চিহ্ন আসছে, এটা কিসের? ভি এর হাইপেন বি দিয়ে আমরা কি করলাম? ভি মানে হচ্ছে ভার্বোজ বা ভিজুয়াল। কেন ইউজ করলাম আমরা? ইউজ করলাম হচ্ছে কমান্ডের আউটপুট দেখার জন্য। ও আচ্ছা, কমান্ড আউটপুট মানে পাসওয়ার্ড কপি হয়েছে নাকি? ফাইলটা যে কপি হইলো সেটা আদৌ কপি হইলো কিনা সেটা আমি লিস্ট দিয়ে চেক করতে পারি, বাট আমি আউটপুটটাও দেখতে চাচ্ছি। সেই আউটপুটটা হচ্ছে এইটা, যে ইটিসির ভিতরে গ্রুপ নামক ফাইলটা কপি হয়েছে ওপিটির ভিতরে গ্রুপ নামে। পরে আমি যখন ওপিটির লিস্ট দেখলাম তখন এই যে গ্রুপ ফাইল এখানে চলে আসছে। ঠিক আছে? দাদা এখানে একটা চিহ্ন আসলো, এখানে অ্যারো মাইনাস লেস দ্যান আর গ্রেটার দ্যান, এটা কিসের? এখানে তো এখানে আমরা দিই নাই। না, এটা চিহ্ন বলতে এই ফাইলটা কপি হয়েছে এই লোকেশনে সেটা দেখাইছে। আচ্ছা আচ্ছা, লোকেশনটা মার্ক করে দেখাইছে, এটাই তো? হ্যাঁ, সোর্স ডেস্টিনেশন। মানে গ্রুপ একটা লোকেশন আছে ইটিসির ভিতরে, এটা বলতেছেন? না না না, উনি বলতে চাচ্ছে যে এই যে আইকনটা আছে, আইকনটার কাজ কি? এই আইকনটার কাজ হচ্ছে না, আইকনটা ডিরেকশন দেখাচ্ছে কোন দিকে কি হইছে। ইটিসির ভিতরে বুঝতে পারছি, গ্রুপটা কি আছে? গ্রুপটা কি ক্রিয়েট করা আছে? এটা কোনো লোকেশন না, এটা ফাইল। ও এই ফাইলটা কি নতুন ক্রিয়েট হয়ে ঢুকছে নাকি এই ফাইলটা আছে ইটিসির ভিতরে? আগে থেকেই ছিল। আগে থেকে ছিল না?
নতুন OPT ফাইল ভিতরে নতুন ঢুকেছি ফাইল তো? তো আপনাকে তৈরি করতে হবে, তারপর না ফাইল হবে। হ্যাঁ ফাইল টাস্ক দিয়ে ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু যদি ইয়ে করি, ইটিসির ভিতরে গ্রুপ নামে একটা ফাইল আছে, সেটা কপি হয়ে পেস্ট হয়েছে ওপিটির ভিতর, আমি পেস্ট এরকম করলাম, কিছু? আমি করলাম, আমি কপি করছি, এই কারণে এটা আসছে। আমি 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 দাদা এটা বলি সিপি মাইনাস ভি স্ল্যাশ সিপি হচ্ছে ইটিসি। কপি, শোনেন হ্যাঁ আমি আপনাকে বলি, সিপি হচ্ছে কপি, কপি মাইনাস ভি হচ্ছে ভার্বস বা ভিজুয়াল। ভিজুয়াল মানে এই যে সিপি কমান্ড এক্সিকিউট হবে সেটার আউটপুটটা আমাকে দেখাবে। ইটিসির ভিতরে গ্রুপ, এটা হচ্ছে সোর্স ফাইল, যে আমি কপি করতে চাচ্ছি কোন ফাইল। ওপিটি হচ্ছে আমার ডেস্টিনেশন, ওপিটির ভিতরে আমার ফাইলটা কপি হবে। আমাকে জাস্ট আউটপুটটা দেখাইছে যে ইটিসির ভিতরে গ্রুপ নামক ফাইলটা কপি হয়েছে ওপিটির ভিতরে গ্রুপ নামে। এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ডিরেক্টরি কপি করতে চাই, সে সিপি মাইনাস ভি দিলাম, কপি করব টিএমপি ডিরেক্টরি, যেহেতু ডিরেক্টরি সো আমি আর কিছু দিলাম না, শুধু টিএমপি দিয়ে ছেড়ে দিলাম, এরপরে দিলাম ওপিটি। একটা ওয়ার্নিং আসছে, সিপি মাইনাস আর নট স্পেসিফাইড অমিটিং ডিরেক্টরি স্ল্যাশ টিএমপি। এটার মানে হচ্ছে যখন আমি ডিরেক্টরি কপি করতে যাব তখন আমাকে মাইনাস আর অপশন ইউজ করতে হবে। আর মানে হচ্ছে রিকারসিভ। রিকারসিভ কেন বলা হয়? এই যে ডিরেক্টরি আমি কপি করতে চাচ্ছি, এই ডিরেক্টরির ভিতরে তো আরো কন্টেন্ট আছে, অনেক রকম কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো যেন আমার ডেস্টিনেশনে কপি হয়, সেটার জন্য রিকারসিভ অপশন ইউজ করতে হয়। রিকারসিভ মানে এই টিএমপি নামক ডিরেক্টরি এবং তার ভিতরে যা কিছু আছে সব। এখন যদি এলএস ওপিটি দেই, এই যে টিএমপি নামক ডিরেক্টরি আসছে, এবং এই টিএমপি ডিরেক্টরির ভিতরে যা যা ছিল সবকিছুই চলে আসছে। এটা আসছে তার কারণ হচ্ছে যে আমি এখানে রিকারসিভ অপশনটা ইউজ করছি। যদি ফাইল হয় সেই ক্ষেত্রে আর অপশন লাগবে না, যদি ডিরেক্টরি হয় তাহলে আর অপশন লাগবে। আমি কি বুঝাইতে পারছি? জি দাদা বুঝছি। এটা শুধুমাত্র ডিরেক্টরি তৈরি করতে গেলে আর দিব, আর যদি কোনো ডিরেক্টরি কপি ফাইল তৈরি করতে করতে গেলে যাই তাহলে পি। জি 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 ঠিক আছে বুঝছি। ভাই এই কাজটা কে করলেন? এই যে স্ক্রিনের মধ্যে দাগাইলেন। আচ্ছা, তাহলে রিকারসিভ অপশন আমাদের গেল, আমরা ফাইল কপি করতে পারলাম, ডিরেক্টরি কপি করতে পারলাম, দুটাই হলো। এখন আমি চাচ্ছি যে আমি কপি করব, কপি করার সময় আমি ফাইলের নাম বলে দিব, মানে ডেস্টিনেশনে কি নাম হবে সেইটা আমি মেনশন করে দিব। সিপি মাইনাস, ফাইলের ক্ষেত্রেই করি, সিপি মাইনাস ভি দিলাম, ইটিসির ভিতরে শ্যাডো এই নামে একটা ফাইল আছে, এটা ওপিটির ভিতরে ইনফো নামে রাখতে চাচ্ছি, এলএস ওপিটি। কপি করলাম শ্যাডো, এখানে আসছে ইনফো। ইনফো তো ফোল্ডার হিসেবে আছে না? এটা ফোল্ডারের ভিতরে আছে? না 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 না, কালার দেখাচ্ছে এই জন্য বললাম। কালার হিসেবে বলতেছে ফোল্ডার। এটা কি ফাইল টেক্সট ফাইল? এই তো অবশ্যই টেক্সট ফাইল। ওকে, এটা ক্যাট দিয়ে দেখলে তার বোঝা যাবে এর ভিতরে কি আছে। এই যে সানডে 22 এটা কি? এটা ফোল্ডার ক্রিয়েট করছিল আগে, এটা আমি গতদিন তৈরি করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যখন ফাইল কপি করব তখন আমি চাইলে ফাইলের নামটাও মেনশন করে দিতে পারি যে কি নামে কপি হবে, মানে ডেস্টিনেশন নেম মেনশন করে দিতে পারি। এখন হচ্ছে আরেকটা আছে,
এটার ডিফারেন্সটা হয়তো এই সময় দেখাইতে কি পারবো? এলএস হোম অথবা ফাইল ওয়ান। আচ্ছা, আমি একটা জিনিস একটু চেক করতেছি, চেক করা শেষ হলেই বলবো। ওকে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, এই ডিটেলসটা আমি আপনাদেরকে পারমিশন ক্লাসে বুঝাই দিব। তার আগে শুধু এইটুকু দেখে রাখেন, এই যে ফাইল ওয়ান নামক জিনিসটা বা ফাইলটা, এই ফাইলে এখানে আছে অ্যাটোভা অ্যাটোভা, ঠিক আছে? আমি এই ফাইলটাকেই কপি করব, সিপি মাইনাস ভি হোম অ্যাটোভা ফাইল ওয়ান, এটা কপি করলাম ওপিটির ভিতরে, ls মাইনাস ll ওপিটি। এখানে ফাইল ওয়ানে কি ছিল আগে? অ্যাটোভা অ্যাটোভা, এখন কি আসছে? রুট, তাই না? কিছু একটা জিনিস চেঞ্জ হয়েছে। ওইটা কি ওইটাতে কি ওপিটির ভিতরে ঢোকার পরে কি পারমিশনটা চেঞ্জ হয়ে গেল? যখন কপি হয়েছে তখনই পারমিশন চেঞ্জ হয়ে গেছে। এইটা পারমিশন চেঞ্জ, এই যে অ্যাটোভার নামের থেকে রুটের নামে চলে আসলো, এটা হচ্ছে পারমিশন চেঞ্জ। এই পারমিশন চেঞ্জটাই যেন না হয়, আমি চাইলে সেটাও প্রিজার্ভ করে নিয়ে আসতে পারি। কিভাবে পারি? সিপি মাইনাস এপি কপি করব হোম, এপিটা কি ভাইয়া? বুঝাচ্ছি ভাইয়া, একটু সময় দেন। ফাইল ওয়ান, এটাই কপি করব ওপিটির ভিতরে অ্যাটোভা ফাইল নামে। এখন যদি ls মাইনাস ll দেই, দেখেন এই যে ফাইল ওয়ান, এটা অ্যাটোভা অ্যাটোভা নামে ছিল, এখানেও অ্যাটোভা অ্যাটোভা নামেই আসছে। এই এপি তে হচ্ছে অল প্রিজার্ভ। অল প্রিজার্ভ মানে এখানে যত রকম পারমিশন আছে বা যা কিছু আছে সেগুলো সহ কপি হবে, এটাই হচ্ছে অল প্রিজার্ভ। তাদের একটা কোশ্চেন ছিল, বলেন। আমরা যে ফাইলগুলো হ্যাঁ কপি করতেছি ক্রিয়েট করতেছি এর ফরম্যাটটা কি? এমপি3 এমপি4 ডক নাকি অন্য কিছু? এটার কোনো এক্সটেনশনই নাই, এটা এক্সটেনশন ছাড়া ফাইল। ঠিক বুঝলাম না। এটার কোনো এক্সটেনশন নাই, আমি কোনো এক্সটেনশনই দেইনি। প্লাং ফাইলে কিন্তু এক্সটেনশন আসবে না তো, যদি গান টান থাকতো তাহলে এটা এক্সটেনশন থাকতো, না, খালি তো আমি সেটা না, বুঝাতে চাইতেছিলাম। এই ধরনের কোনো জিনিস না। এখানে আমি ফাইলটার কোনো এক্সটেনশন মেনশন করিনি, যেহেতু এক্সটেনশন মেনশন করিনি সো এটার কোনো এক্সটেনশন আসবে না। লিনাক্স সিস্টেমে সাধারণত এক্সটেনশন ভ্যারি করে না। আমার এই ফাইলটা তৈরি করা, আমি এটার কোনো এক্সটেনশন বলিনি, যেহেতু এক্সটেনশন বলিনি সো এই ফাইলটা কোনো এক্সটেনশন ছাড়াই শো করবে, এবং এটা টেক্সট ফাইল। এটা টেক্সট ফাইল, এটাকে বলা হচ্ছে ASCII টেক্সট ফাইল। এটার ভিতরে যদি আমি কোনো স্ক্রিপ্ট দিয়ে দেই সেটাও টেক্সট ফাইল হিসেবেই থাকবে, বাট সেটা হয়তো বা এক্সিকিউশন পারমিশন নিয়ে আসবে। এটা হচ্ছে ডিরেক্টরি টাইপ ফাইল, যেগুলো ডিরেক্টরি সেগুলো হচ্ছে ডিরেক্টরি টাইপের ফাইল, বাট অবশ্যই সেটাও ফাইল। লিনাক্সে ডিরেক্টরি বলতে কিছু নাই বা এক্সটেনশন বলতেও কিছু নাই। কিছু কিছু ক্ষেত্রে এক্সটেনশন মেনশন করা আছে যাতে করে ইউজারদের কাজ করতে সুবিধা হয়। যেমন কোনো ফাইলের শেষে যদি .conf লেখা দেখে তাহলে সে ইউজার বুঝেই নেবে যে ওটা একটা কনফিগারেশন ফাইল, আমাকে সেন্সিটিভলি ওটাতে কাজ করতে হবে। এই জিনিসগুলো ইউজারকে বোঝানোর জন্য অল্প কিছু মডিফিকেশন রাখা আছে, কিছু এক্সটেনশন রাখা আছে, বাট এছাড়া লিনাক্সে এক্সটেনশন কোনো ইস্যু না। আমি কি বুঝাইতে পারছি?
ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কোনো ফাইল কপি করার সময় যদি পারমিশন সহ কপি করতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে এপি, অল প্রিজার্ভ। এবং এই যে অপশনগুলো ইউজ করতেছি, এই অপশনগুলো চাইলে আপনারা আরো দেখতে পারেন। সিপি মাইনাস মাইনাস হেল্প, এখানে সব রকম অপশনের কথা বলা আছে। আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। যেমন এই যে দেখেন মাইনাস এ বা আর্কাইভ, মাইনাস মাইনাস প্রিজার্ভ অল, এটার কাজ করবে। মাইনাস বি তে হচ্ছে ব্যাকআপ, মাইনাস এফ তে হচ্ছে ফোর্স, আই তে ইন্টারঅ্যাক্টিভ, এল তে লিঙ্ক, ক্যাপিটাল এল তে ডিফারেন্স, মাইনাস এন তে নো কবলার। কবলার কি জিনিস? আচ্ছা, ডু নট ওভাররাইট অ্যান এক্সিস্টিং ফাইল, মানে ওভাররাইট করবে না। মাইনাস ক্যাপিটাল পি, কোনো ডিফারেন্স আসবে না সিম্বলিক লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই। এরপরে পি তে হচ্ছে প্রিজার্ভ, সি তে কনটেক্সট প্রিজার্ভ করবে, মানে সি লিনাক্স এর কনটেক্সট প্রিজার্ভ করবে। এস তে সিম্বলিক লিঙ্ক তৈরি হবে। আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আপনাদের সুযোগ সুবিধা মতো। এত অপশন লাগে না, যার কারণে এত অপশন এক্সিকিউশনও করা হয় না। আচ্ছা, এটা গেল হচ্ছে ফাইল। এখন যদি আমি ডিরেক্টরির ক্ষেত্রে করতে চাই, ওই সেম ভাবেই আমি করতে পারবো। সিপি সে APR দিলাম, হোম এটোভা, এটা কপি হবে ওপিটি এর ভিতরে, ls মাইনাস ll ওপিটি। এটোভাতে আগেও যা ছিল এখনো তাই আছে। আচ্ছা, এটোভা আগে যা ছিল সেটা তো আর দেখি নাই, এখানে একটু দেখি। ls মাইনাস ll স্ল্যাশ হোম, কি আছে? drwx 5 এটোভা। এখানে কি আছে? drwx 5 এটোভা। এইটুকু ক্লিয়ার সবার? জি দাদা, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের কপি গেল। এখন হচ্ছে রিনেম করা বা মুভ করা, মানে কাট করা। তো এখানে কাট বলতে কোনো কমান্ড নাই, এখানে কমান্ড আছে হচ্ছে মুভ। আমি চাইলে ফাইল মুভ করতে পারি। যেমন আমি চাচ্ছি যে আমি এই সানডে 22 এই ফোল্ডারটা আমি এটোভার ভিতরে নিয়ে যাবো, বা এই ডিরেক্টরিটা আমি এটোভার ভিতরে মুভ করাবো। তো আমি একটু ওপিটি তে সুইচ করি, কারণ এখন ওপিটি তেই কাজ আছে। এমভি সানডে 22, এটা মুভ হবে এটোভাতে। ls এটোভা সানডে 22 মুভ হয়ে গেছে। এখন যদি এখানে ls দিই, সানডে 22 আর নাই। আমার এই সম্পূর্ণ ডিরেক্টরি এটোভার ভিতরে মুভ হয়েছে। আচ্ছা, এখানে আমি কোনো অপশন ইউজ করিনি, আর এখানে কোনো অপশন লাগবেও না, কারণ যখন আমি মুভ কমান্ড ইউজ করব তখন সে পুরোটাকেই মুভ করে নিয়ে যাবে, সেটা ফাইল হোক বা ফোল্ডার হোক। রিকার্সিভ অপশন প্রয়োজন হয় না। আবার আমি যদি রিনেম করতে চাই, সেই রিনেমের ক্ষেত্রেও আমার কমান্ড হচ্ছে এমভি। আমি যদি এই ফাইলটাকে রিনেম করে ওয়ান ফাইল করতে চাই, তাহলে এমভি ফাইল ওয়ান, নতুন নাম দিলাম ওয়ান ফাইল। ls আগে ছিল ফাইল ওয়ান, এখন আসছে ওয়ান ফাইল। আর
আরো মজার জিনিস হচ্ছে যে এখানে কোনো পারমিশন প্রিজার্ভ করতে হয় না। আপনি যখন ফাইল মুভ করবেন তখন সেটা তার আগের পারমিশন নিয়েই মুভ হবে, মানে বাই ডিফল্ট সেটা প্রিজার্ভ থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। কোনো কনফিউশন আছে ভাইয়া এখানে? আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই তাহলে কপি মুভ শেষ। এখন হচ্ছে এই যে ফাইলগুলো আমি কপি করে নিয়ে আসলাম, এই ওয়ান ফাইল, তারপরে অ্যাটোভা ফাইল, গ্রুপ, পাসডব্লিউডি, ইনফো, এই ফাইলগুলোর ভিতরে কি আছে সেটা যদি আমি দেখতে চাই, দ্যাট মিন্স আমি ফাইলটাকে পড়তে চাচ্ছি। ফাইল রিড করার জন্য বেশ কিছু কমান্ড ইউজ করতে পারি, যেমন লেস, মোর, হেড, টেইল, ক্যাট। এই কমান্ডগুলো আমি ইউজ করতে পারি ফাইল রিড করার জন্য। এক একটা ফাইলে এক এক রকম ডিজাইনে ফাইল শো করে। তো আমি যদি প্রথমে লেস ফাইল দিয়ে রিড করতে চাই বা লেস কমান্ড দিয়ে রিড করতে চাই, সে লেস পাসডব্লিউডি দিলাম, এখানে আমাকে সম্পূর্ণ ফাইলটাই শো করবে বা পড়ার অপশন দিবে, বাট আমার টার্মিনালের ভিতরে যতটুকু কন্টেন্ট সে স্টোর করতে পারবে শুধু ততটুকুই আমাকে শো করবে। এরপরের গুলো আমি স্ক্রল করে দেখতে পারি এবং যখন লাস্টে যাব তখন সে আমাকে ইন্ড দেখায় দিবে। আর এখান থেকে এভাবে ফাইল রিড করার পরে আমি যদি ফাইল থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমাকে প্রেস করতে হবে কিউ। কিউতে হচ্ছে কুইট। এটা গেল লেস কমান্ড। আরেকটা আছে মোর। মোর দিয়ে পাসডব্লিউডি দিলাম, এখানেও সেম লেস কমান্ডের মতোই কাজ করবে, বাট এখানে হচ্ছে স্ক্রলিংটা কাজ করবে না। স্ক্রল মেনুটা বা স্ক্রল বাটনটা কাজ করবে না, এবং এখানেও টার্মিনালে যতটুকু কন্টেন্ট স্টোর করার ততটুকু স্টোর করতে পারবে। একটা পার্সেন্টেজ শো করবে যে কত পার্সেন্ট ফাইল এখানে শো করা আছে। এরপরে আমি দেখতে পারবো কিভাবে, এন্টার দিয়ে। এন্টার বাটন প্রেস করে করে আমি ফাইলের লাস্টে যেতে পারবো এবং লাস্টে গেলে অটোমেটিক সে এক্সিট হয়ে যাবে। এটা গেল মোর। এখন যদি আমি হেড কমান্ড দিয়ে রিড করি, প্রথম 10টা লাইন, জাস্ট প্রথম 10টা লাইন, ফাইলের প্রথম 10টা লাইন আমাকে শো করবে। এটা হচ্ছে হেড কমান্ড। আর টেইল কমান্ড যদি দেই তাহলে লাস্টের 10টা লাইন। হেড কমান্ড দিয়ে মাথার 10টা লাইন, টেইল কমান্ড দিয়ে লাস্টের 10টা লাইন বা পিছনের 10টা লাইন। টেইল কমান্ডের আরো একটা কাজ আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এখন যদি আমি ক্যাট দিয়ে রিড করি তাহলে সে পুরো ফাইলই আমাকে ওপেন করে দিবে, আমি আমার মতো স্ক্রলিং করে বা যেভাবে খুশি আমি দেখতে পারি। ক্যাট কমান্ডে হচ্ছে পুরো ফাইল একবারে শো করায় দিবে, এরপরে আপনি স্ক্রল করে করে দেখবেন। আচ্ছা, এখন আসেন টেইল কমান্ডের কাজ কি। টেইল কমান্ডটা সাধারণত লগ ফাইল চেক করার জন্য ইউজ করা হয়, যে কমান্ডটা আমি এখানে এক্সিকিউট করছিলাম, টেইল মাইনাস এফ varlog messages। এই যে এই টেইল মাইনাস এফ মানে হচ্ছে ফোর্সফুলি varlog messages। যেহেতু এটা লগ ফাইল, লগ ফাইলের মধ্যে সাধারণত কি হয়, টাইম টু টাইম লগ জেনারেট হয়, প্রতি সেকেন্ডে কোনো না কোনো লগ জেনারেট হয়। যখনই কোনো টাস্ক এক্সিকিউট হয় তখনই সেটা লগটা জেনারেট হয়। আর এই varlog messages, এই মেসেজেস হচ্ছে সিস্টেমের মেইন লগ ফাইল। এটার ভিতরে সব রকম লগ জেনারেট হয়, সিস্টেমে যত রকম কাজ হয় সব রকম ফাইল মেসেজেস ফাইলের ভিতরে জেনারেট হয়। এখন আমি যদি এফ অপশন ইউজ করি তাহলে সে কি করবে,
এই যে ফাইলটা আছে, এই লগ ফাইলটা মেসেজেস লগ ফাইল, এই মেসেজেস লগ ফাইলের লাইভ আপডেট গুলো আমাকে শো করবে। লাইভ আপডেট কি আমি এখানে দিলাম, এই মুহূর্তে কোনো লগ আসতেছে না, কারণ কোনো টাস্কও এক্সিকিউট হচ্ছে না। তো আমি যদি এখানে ম্যানুয়াল লগ জেনারেট করতে চাই, লগার কমান্ড দিয়ে হচ্ছে ম্যানুয়াল লগ জেনারেট করা যায়। আমি এখানে যা লিখবো সেটাই একটা লগ হিসেবে জেনারেট হবে, এই যে দেখেন। এবং এখানে যদি এরকম লিখি যে লগার লগ জেনারেটেড বাই রুট ইউজার, এই যে দেখেন লগ জেনারেটেড বাই রুট ইউজার, এটা হচ্ছে একদম রিয়েল টাইম আপডেট দেখাবে। ইভেন এখানে যদি আমি এরকম করি systemctl reload sshd, ফাইলটা আমি রিলোড করলাম, এই যে দেখেন এখানে লগ আসছে। রিলোডিং ওপেন ssh সার্ভার ডেমন রিলোডেড ওপেন ssh সার্ভার ডেমন, তার মানে আমার সিস্টেমের উপরে যখনই কোনো টাস্ক এক্সিকিউট হবে সে আমাকে টাইম টু টাইম আপডেট করতে থাকবে। এখানে যদি আমি আরেকটা কমান্ড এক্সিকিউট করি ওয়াচ কমান্ডে যেটা হয় প্রতি 2 সেকেন্ডে ওই কমান্ডটাই এক্সিকিউট হবে। এখানে দেখেন প্রতি 2 সেকেন্ড পর পর একটা করে লগ জেনারেট হয়ে যাবে। আমাকে একদম লাইভ আপডেট দেখাচ্ছে না? এটা হচ্ছে টেইল কমান্ডের কাজ। টেইল -f কমান্ড মূলত লগ ভিউ করার জন্য ইউজ করা হয়, যাতে করে একদম লাইভ আপডেট দেখা যায়। কারো কোনো কনফিউশন আছে এখানে? না। আচ্ছা, এখন তাহলে আমরা ফাইল এডিটে যাব, যে আমরা কিভাবে ফাইল এডিট করতে পারি। তার আগে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ফাইল এডিট করার জন্য এডিটর হিসেবে বেশ কিছু প্যাকেজ ইনস্টল থাকে, তার মধ্যে ভিম, ভিআই, ভিম, ন্যানো, জো, ইমেজ, জিএডিট এতগুলো প্যাকেজ ইনস্টল থাকে। বাট এর মধ্যে আমরা ইউজ করব ভিআই এবং ভিম এডিটর। মূলত দুইটা একই জিনিস, ভিআই এবং ভিম এই দুইটা একই জিনিস। ভিম কমান্ড এক্সিকিউট হওয়ার জন্য একটা সফটওয়্যার লাগে ভিম নামেই। ভিআই কমান্ড হচ্ছে সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড। এখন ভিআই অথবা ভিম এটা দিয়ে আমি যদি কোনো ফাইল ওপেন করি, সেক্ষেত্রে আমাকে বেশ কিছু মড শো করবে এবং কয়েকভাবে আমরা সেই মোডগুলোকে ইউজ করতে পারি। যেমন যখনই আমি কোনো ফাইল ওপেন করব, প্রথমেই আমার ওপেন হবে কমান্ড মোড। কমান্ড মোড মানে এই মোডে ঢুকে আমাকে কমান্ড এক্সিকিউট করতে হবে বা কমান্ড দিতে হবে। কমান্ড যতক্ষণ আমি না দেব ততক্ষণ এই মোডের কোনো কাজ নাই, সে শুধুমাত্র আমাকে ফাইলটা ভিউ করাবে রিড করার জন্য। এখন মোড হচ্ছে মূলত চারটা।
ভিজুয়াল মোড, কমান্ড মোড, এক্সটেন্ডেড কমান্ড মোড, আর একটা হচ্ছে ইনসার্ট মোড। ভিজুয়াল মোডে শুধুমাত্র ফাইলটা ভিউ করা যাবে, আর কিচ্ছু না। সো আমাদের এই কারণে আমাদের ভিজুয়াল মোডের তেমন কোনো কাজ নাই। ভিজুয়াল মোডে আমরা কখনো যাবও না, কারণ ফাইল আমরা কমান্ড মোডেই ভিউ করতে পারি, সেটা আলাদাভাবে ভিজুয়াল মোডে যাওয়ার কোনো দরকার নাই। এরপর হচ্ছে কমান্ড মোড, যেখান থেকে আমি কমান্ড এক্সিকিউট করতে পারবো বা কমান্ড দিতে পারবো। আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড কমান্ড মোড। এক্সটেন্ডেড কমান্ড মোড হচ্ছে যেখানে আমি এক্সট্রা কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবো। এখানেই মূলত মেজর কমান্ড গুলো এক্সিকিউট হয় কমান্ড মোডে। আর যখনই আমি ফাইলে কোনো কিছু লিখতে যাব বা লেখার দরকার পড়বে, তখন আমাকে সুইচ করতে হবে ইনসার্ট মোডে। এখন এই যে মোড গুলো আছে, এই প্রত্যেকটা মোডে আমরা কিভাবে সুইচ করতে পারি? ভিজুয়াল মোডে যাওয়ার জন্য কন্ট্রোল স্মল ভি অথবা কন্ট্রোল ক্যাপিটাল ভি, যে কোনো একটা দিলেই হবে। ইনসার্ট মোডে যাওয়ার জন্য আমরা এই 5 রকম কমান্ড এক্সিকিউট করতে পারি। প্রথমটা হচ্ছে আইতে ইনসার্ট। এখানে আইতে ইনসার্ট বলতে আমি যখন একটা ফাইল ওপেন করব, তখন অবশ্যই আমার কার্সরটা কোনো একটা জায়গায় থাকবে। সাধারণত প্রথমবার যখন ওপেন হয় তখন থাকে ফার্স্ট লাইন ফার্স্ট ক্যারেক্টার। তার মানে ধরে নিলাম এই জায়গাটা, এখানে হয়তো বেশ কিছু লাইন আছে, তার মানে প্রথম লাইনের প্রথম ক্যারেক্টারে থাকবে। এটা হচ্ছে বাই ডিফল্ট। তো যখন আমি আই দিয়ে ইনসার্ট করব, তখন হচ্ছে যে আমার কার্সর যেখানে থাকবে সেখান থেকে আমি লেখা স্টার্ট করতে পারবো। দ্যাট মিন্স এই জায়গাটা থেকে। এটা গেল হচ্ছে ইনসার্ট মোড। এরপরে আসতেছে এ, স্মল এ। স্মল এ তে হচ্ছে আমার কার্সর এখানে আছে, এটা হয়তো প্রথম অ্যালফাবেট, এটা হয়তো সেকেন্ড অ্যালফাবেট। যখনই আমি স্মল এ প্রেস করব, তখন যেটা হবে যে আমার কার্সরটা সেকেন্ড অ্যালফাবেটে চলে যাবে। দ্যাট মিন্স এই জায়গাটায় আসবে এবং এই জায়গাটায় আমি লেখা স্টার্ট করতে পারবো। এরপরে হচ্ছে ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ দিয়ে যদি আমি ইনসার্ট করি, তাহলে যেটা হবে আমার কার্সর যেখানে ছিল, ইনসার্ট মোডে অ্যাক্সেস করার আগে আমার কার্সর যেখানে ছিল সেখান থেকে লাইনের একদম শেষে চলে যাবে। এটা হচ্ছে ক্যাপিটাল এ। আচ্ছা, এরপরে হচ্ছে স্মল ও। আমি ধরে নিলাম যে আমার কার্সরটা আছে এই লাইনের ফার্স্ট অ্যালফাবেটে। এখান থেকে যদি আমি স্মল ও দিয়ে ইনসার্ট করি, তাহলে যেটা হবে আমার কার্সর যেখানে থাকবে ঠিক তার নিচের লাইনে একটা লাইন ব্রেক হয়ে সেখান থেকে আমাকে লেখার অপশন সুযোগ দিবে। আবার যদি আমি ক্যাপিটাল ও দেই, ক্যাপিটাল ওতে যেটা হবে আমার কার্সর যেখানে ছিল সেখান থেকে জাস্ট উপরের লাইনে লাইন ব্রেক হয়ে ইনসার্ট হবে। এই হচ্ছে 5টা অপশন, যে কোনো ইনসার্ট মোডেই আপনি সুইচ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ইনসার্ট মোড থেকে যখনই আমি কমান্ড মোডে ব্যাক করতে যাব, তখন কমান্ড হচ্ছে এসকেপ কি। এটা আসলে লিখতে হবে না, আপনাদের কিবোর্ডে যে এসকেপ বাটন থাকে সেই এসকেপ বাটন হচ্ছে প্রেস করতে হবে। এসকেপ বাটন প্রেস করলে ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে ব্যাক করবে বা রিভার্স হবে। এরপরে হচ্ছে এক্সটেন্ডেড কমান্ড মোড। এক্সটেন্ডেড কমান্ড মোডে সুইচ করার জন্য আমাকে ইউজ করতে হবে কোলন। কোলন যখনই আমি লিখবো তখনই সেটা এক্সটেন্ডেড কমান্ড মোডে চলে যাবে। এবং কোলন লিখে আমি কি কি কমান্ড দিতে পারি? স্মল কিউ, এটা হচ্ছে কুইট উইথাউট সেভিং। আমি স্মল কিউ দিয়ে এন্টার দিব, ফাইলে যা মডিফিকেশন করছিলাম সেগুলো পুরোপুরি রিমুভ হয়ে যাবে। ফাইল ওপেন করার সময় যে অবস্থায় ছিল সেই অবস্থায় ব্যাক করবে। এরপরে কোলন কিউ নট, এটা হচ্ছে কুইট ফোর্সফুলি। অনেক সময় কিছু সিস্টেমের ফাইল থাকে যেটা নরমালি আমরা কুইট করতে পারি না, তখন আমাদেরকে এই নট সাইন ইউজ করতে হয় বা এক্সক্লামেটরি সাইন ইউজ করতে হয়।
নট সাইন হচ্ছে শিফট 1, কিবোর্ডে শিফট 1 হচ্ছে নট সাইন বা এক্সক্লামেটরি সাইন। কোলন ডাব্লিউ এটা হচ্ছে রাইট বা সেভ করার জন্য। আমি ফাইলে কোনো একটা মডিফিকেশন করছি, কোলন ডাব্লিউ দিয়ে এন্টার দিলাম, আমার ফাইল সেভ হবে, বাট ওপেন থাকবে, এক্সিট হবে না। এক্সিট করার জন্য কোলন ডাব্লিউ কিউ নট। ডাব্লিউ কিউ নট মানে হচ্ছে রাইট কুইট, সেভ এন্ড এক্সিট দুইটাই। আর এরপরে হচ্ছে কোলন এক্স, এটাও সেম কাজই করবে, সেভ করে এক্সিট করবে। এইখানে কারো কোনো কনফিউশন আছে যে বুঝতে পারেন নাই বা আর একটু বলা লাগবে এরকম? ভাই এই ফাইলটা আমাদেরকে দিয়ে দিন। কোন ফাইল? যেটা দেখাচ্ছেন এখন। ভাই এটা এমনিই দিব, আমি তো বলছি যে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আপনারা ফাইলটা পেয়ে যাবেন। ভাইয়া এর আগের ফাইলটা মনে হয় পাইনি আমরা। এর আগের ফাইল আমি আজকেই তৈরি করছি ভাই, এর আগের ফাইল ছিলই না। না না, ওই যে ওইটার কথা আপনার ওই রুট ডিরেক্টরির গুলা যে দেখাচ্ছিলাম না, মানে কপি ফাইলগুলো। মুভ এগুলা যে দেখাইলাম। না না, এটা না, এর আগে যেটা বলছিলেন যে মেসেঞ্জার গ্রুপে দিবেন কিন্তু ড্রাইভে দেন না। আসলে মেসেঞ্জার গ্রুপে তো অনেক মেসেজ হয়, ড্রাইভে অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনি দেখেন নাই? আমি ভাইয়া প্রথমটা পাইছি, পরেরগুলো পাইনি। পরেরগুলো তো দেই নাই, পাবেন কিভাবে? ওটা ছিল ইনস্টলেশন। ইনস্টলেশনটা জি জি ওইটা হ্যাঁ, পাইছি। পরেরগুলো তো দেই নাই, কিভাবে পাবেন? ও আচ্ছা, বললাম না যে আমি ফাইল তৈরি করছি আজকে, ফাইল তো তৈরিই আচ্ছা। ছিল না। ভাই আমি খুব কর্মঠ ব্যক্তি, আমার কাজ করতে খুব সমস্যা হয়, এই কারণে ফাইল তৈরি করি নাই। ফাইল তৈরি করছি আজকে। স্যার অ্যাসিস্ট্যান্ট লাগলে নিয়ে যান আমার। কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নাই, যতদিন গুগল আছে ততদিন অ্যাসিস্ট্যান্ট লাগবে না। আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন আছে? ভাই এটা আবার একটু রিকন্টিনিউ করা যায়? কোনটা? যে ফোল্ডারটা ফাইলটা করা হয়েছে ফাইলটা আবার পুরোটা? না না, এই যে শেষে কমান্ড লাইন গুলো শুরু। কমান্ড লাইন তো এখানে অনেকগুলো আছে ভাইয়া, কোনটার কথা বলতেছেন? আমাদের যে চারটা যে কমান্ড লাইন আছে যেগুলো দিয়েছেন এর উপরে যে চারটা। এই কমান্ডগুলোর কাজ কি? জি আচ্ছা, প্রথমেই যখন আপনি ফাইল ওপেন করবেন তখন হচ্ছে এইটা কমান্ড মোড। কমান্ড মোডে গিয়ে আপনি কমান্ড এক্সিকিউট করতে পারবেন। এরপরে আপনি আরো তিনটা মোড পাবেন, ভিজুয়াল মোড, ইনসার্ট মোড আর এক্সটেন্ডেড কমান্ড মোড। ভিজুয়াল মোডে জাস্ট ভিউ করা হয়, এই কারণে এই মোডটার তেমন কোনো কাজ নাই, আমরা যাবও না এই মোডে। ইনসার্ট মোডে আমরা লিখতে পারবো, মানে আমি যখনই কোনো ফাইল ভিআই বা ভিম এডিটর দিয়ে ওপেন করে লিখতে যাব তখন অবশ্যই আমাকে প্রথমে ইনসার্ট মোডে সুইচ করতে হবে। ইনসার্ট মোডে সুইচ করার জন্য এই 5টা অ্যালফাবেট আমি ইউজ করতে পারি। এছাড়াও ইনসার্ট বাটন একটা থাকে কিবোর্ডে, সেই ইনসার্ট বাটন দিয়েও আপনি কাজ করতে পারেন। ইনসার্ট বাটন দিয়েও এই আই এর কাজ করবে, আই দিয়ে ইনসার্ট হবে। আর এই যে স্মল এ, ক্যাপিটাল এ, স্মল ও, ক্যাপিটাল ও, এই জিনিসগুলো সাধারণত খুব কম ইউজ হয়, বাট এগুলো দিয়ে ইউজ করা যায়। এখানে ডিটেলস বলা আছে, আপনারা ফাইলটা দেখলেই বুঝতে পারবেন। ইনসার্ট মোড থেকে কমান্ড মোডে যখনই আমি আবার ব্যাক করতে যাব তখন হচ্ছে এসকেপ কি ইউজ করতে হবে। এসকেপ কি কোনো জায়গায় লিখতে হবে না বা কিছু করতে হবে না, কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করলে আবার কমান্ড মোডে রিভার্স হবে। এরপর আমি এক্সটেন্ডেড কমান্ড মোডে সুইচ করতে পারি, যেখানে গিয়ে মূলত আমাকে মেজর কিছু কমান্ড এক্সিকিউট করতে হবে, যেমন ফাইল সেভ করা, সেভ না করে এক্সিট করা, শুধু সেভ করা, আবার সেভ করে এক্সিট করা, এই সব জিনিসগুলো আমি করতে পারবো এক্সটেন্ডেড কমান্ড মোডে। ভাইয়া কি ক্লিয়ার হয়েছেন? এখানে ক্লিয়ার হয়েছে ভাইয়া। তার মানে এখানে ভিজুয়াল মোডটা হচ্ছে রিড মোড আর ইনসার্ট মোডটা হচ্ছে আমাদের রাইট মোড, যেটা দিয়ে আমরা কাজ করতে পারে লিখতে পারবো। কারণ কমান্ডে তো আমার মাস্টটা কাজ করতেই হবে। হ্যাঁ অবশ্যই। কমান্ড ছাড়া যদি হয়
ভিজুয়াল মোডটা যেটা হচ্ছে এটা হচ্ছে রিড মোড আর কি, যেটা আমরা রিড মোডে কাজ করি, জাস্ট দেখতে পারবো, কোনো কিছু কাজ করতে পারবো না, কমান্ড মোড চালাতে পারবো না কমান্ড। দ্যাট ইনসার্ট মোডটা হচ্ছে আমি রিড কাজ করতে পারবো, দ্যাটস ওয়াই এখান থেকে এক্সটেন্ডেডে গিয়ে ফরওয়ার্ড হবে, যেটা লাগিয়া আমাদের সবকিছু যাই কাজ করেছি সেটা সেভ অথবা আমি কন্টিনিউ দিলাম বা ব্যাক করলাম সেটার কাজ। হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর কারো কোনো কনফিউশন আছে? নাই, ওকে। এখন এক্সটেন্ডেড কমান্ড মোডে আমি কি কি কমান্ড দিতে পারি, তার মধ্যে অল্প কিছু কমান্ড এখানে আমি আপনাদের মানে যেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে শুধুমাত্র ওই জিনিসগুলোই আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে কোলন সেট এনিউ, মানে প্রথম বলতে এটা একটা আর কি, কোলন সেট এনিউ। এটা হচ্ছে টেম্পোরারি লাইন নাম্বার সেট করবে। আমার ফাইলে যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনের শুরুতে একটা নাম্বার বসে যাবে এবং সেটা পুরোটাই টেম্পোরারি। কেন টেম্পোরারি? ফাইলটা যতক্ষণ ওপেন থাকবে ততক্ষণ আপনি ওই নাম্বারগুলো দেখতে পারবেন। ফাইল ক্লোজ করে দেওয়ার সাথে সাথে নাম্বারগুলোও চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে সার্চ করা। ফাইলের মধ্যে আপনি কোনো ওয়ার্ড বা কোনো লাইন যদি সার্চ করতে চান, হয়তো কোনো ওয়ার্ড আপনি জানেন, সেই ওয়ার্ডের রিলেটেড লাইনটাতে আপনি যেতে চাচ্ছেন, তাহলে ইউজ করতে হবে স্ল্যাশ। স্ল্যাশ দিয়ে আপনি সার্চ কিওয়ার্ড দিবেন। সার্চ কিওয়ার্ড বলতে সে ওখানে একটা লাইন আছে যে আই এম রুট ইউজার, তো সেই রুট ইউজারের কিওয়ার্ড কি হইতে পারে? এক হইতে পারে রুট, আরেকটা হইতে পারে ইউজার। তো আপনি রুট দিয়ে সার্চ করলেন, আপনি লাইন পেয়ে গেলেন। এটা হচ্ছে সার্চ কিওয়ার্ড। এরপরে হচ্ছে লাইন কপি করা। লাইন কপি করার জন্য আমরা ইউজ করতে পারি এসকেপ, প্রথমে এটা বাটন, তারপরে নাম্বার অফ লাইনস, কতগুলো লাইন আপনি কপি করবেন। যদি একটা হয় তাহলে 1 দিতে পারেন, না দিলেও একটাই কপি হবে। 10টা চাইলে 10, 100 চাইলে 100, এরকম। এরপরে দিতে হবে YY, দুইবার Y প্রেস করতে হবে। তাহলে সে আমি যদি 5টা লাইন কপি করতে চাই তাহলে এসকেপ 5YY। ওকে, এরপরে হচ্ছে লাইন পেস্ট করার জন্য আমি কি করতে পারি? লাইন পেস্ট করার জন্য ইউজ করতে হবে P, যে আমি কপি করলাম সেটা তো আমাকে পেস্ট করতে হবে, পেস্ট করার জন্য P। এরপরে হচ্ছে কাট অথবা ডিলিট করা। কাট করার জন্য ইউজ করতে হবে DD। এখানেও যতগুলো লাইন আপনি কাট করতে চাচ্ছেন সে কয়টা লাইনের নাম্বার প্রেস করে DD। এরপরে হচ্ছে টেম্পোরারি লাইন নাম্বার সেট করার পরে আপনার প্রত্যেকটা লাইনের প্রথমে একটা নাম্বার জেনারেট হবে। এখন আপনি চাচ্ছেন যে সেই নাম্বারগুলো দেখে আপনি স্পেসিফিক কোন একটা লাইনে সুইচ করতে, যে আপনি আছেন 10 নাম্বার লাইনে, সেখান থেকে আপনি 15তে যেতে চাচ্ছেন, তাহলে এসকেপ কোলন 15। এসকেপ কোলন 15 দিলে আপনার 15 নাম্বার লাইনে কার্সর চলে যাবে। এরপরে হচ্ছে আপনি হয়তো কাজ করতেছেন লাইনের একদম ফার্স্ট, ফাইলের একদম ফার্স্ট লাইনে, মানে টপে, সরি, আপনি হয়তো ফাইলের লাস্টে বা মাঝামাঝি কোথাও কাজ করতেছেন, সেখান থেকে আপনি একদম টপে যেতে চাচ্ছেন, মানে প্রথম লাইনে চলে যেতে চাচ্ছেন। প্রথম লাইনে সুইচ করার জন্য GG, অথবা এসকেপ কোলন 1 যদি দেন সেটাও প্রথম লাইনেই নিয়ে যাবে। আর যদি একদম লাস্টে যেতে চান তাহলে হচ্ছে ক্যাপিটাল G একবার, তাহলে আপনাকে ফাইলের বটমে নিয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলোই এখন আমরা একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। আমি ওপিটির ভিতরেই আছি। আমার টার্মিনাল দেখা যাচ্ছে? জি জি, দেখতে পাইতেছি। ওকে, তো আমি, আচ্ছা, তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি ভিম দিয়ে 5WD দিলাম। এখানে কি হলো যে সাদা কালো লেখা আছে, বাট তার সাথে কিছু কালার শো করছে। এখন আমি এই ফাইলটাই যদি VI দিয়ে ওপেন করি,
আচ্ছা, এটা টার্মিনাল কালার। এটা টার্মিনাল থেকেই কালার মেনশন করা, যার কারণে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে না। টার্মিনাল কালার মেনশন করা, যার কারণে এই জিনিসটা আসতেছে না। আচ্ছা, আমি আরেকটা একটু ট্রাই করি। এখানে হবে, দেখেন আমি প্রথমে ফাইলটা ওপেন করছি কি দিয়ে, ভিআই দিয়ে। ভিআই দিয়ে আমি ফাইলটা ওপেন করলাম। এই যে এখানে ইনফো এবং নান, এই দুইটাই আসছে হচ্ছে আপনার টার্মিনালের কালারের জন্য। টার্মিনাল থেকে এই ওয়ার্ডগুলোর জন্য এই কালার মেনশন করা আছে, মানে এই মোবাইল এক্সট্রিমের কারণে। এখন এই ফাইলটাকে আমি কুইট করে এই সেম জিনিসটাই আবার ভিম দিয়ে যদি ওপেন করি, দেখেন অনেক রকম কালার আসছে না, ব্লু, দেন রেড, গ্রিন, অরেঞ্জ, অনেক কিছু আসছে। ভিম দিয়ে ওপেন করার সুবিধা হচ্ছে এটা, যে এটা অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কালার আকারে শো করবে। ব্লু হচ্ছে কমেন্ট। আর যদি ভিআই দিয়ে ওপেন করি তাহলে সেটা ওপেন হবে ব্ল্যাক এন্ড হোয়াইটে। আচ্ছা, এখন ভিম দিয়ে আমি যদি 5WD ওপেন করি, এই যে মোডটাতে আমি আসি, আমি ভিম দিয়ে যখনই ওপেন করলাম, এখন আমি আসি হচ্ছে কমান্ড মোডে। এই কমান্ড মোডে আমি জাস্ট ফাইলটা পড়তে পারবো আর কিছু কমান্ড এক্সিকিউট করতে পারবো। এখন এখান থেকে যদি কন্ট্রোল ভি দেই, এটা হচ্ছে ভিজুয়াল ব্লক, জাস্ট ভিজুয়াল ব্লক। আপনাকে ভিজুয়ালটা করাবে হচ্ছে এই ব্লক আকারে, এটাই, আর কিচ্ছু না। এটাই হচ্ছে ভিজুয়ালের কাজ। আবার কন্ট্রোল শিফট ভি দেই, ওই একই সেম। ওকে, এখন দেখেন আমার কার্সর আছে কোথায়, একদম ফার্স্ট লাইন, ফার্স্ট অ্যালফাবেট, তাই না? এটা হচ্ছে মাউসের সিলেকশনে আসবে, ফার্স্ট লাইন, ফার্স্ট অ্যালফাবেট। তো এখানে আমি যদি কোনো কিছু লিখতে চাই, আমি যদি আই প্রেস করি, এখানে দেখেন নিচে লেখা আসছে ইনসার্ট, তার মানে ইনসার্ট মোডে সুইচ করছে। এবং আমার কার্সর যেখানে ছিল, আমি চাইলে সেখান থেকেই লেখা স্টার্ট করতে পারবো। ওকে, এসকেপ দিলাম। এখন দিলাম আমি স্মল এ। স্মল এ তে কি হলো, ইনসার্ট মোডে গেছে এবং আমার কার্সর ফার্স্ট ক্যারেক্টারে ছিল, সেখান থেকে সেকেন্ড অ্যালফাবেটে চলে আসছে, এটা হচ্ছে স্মল এ। আবার যদি আমি ক্যাপিটাল এ দেই, শিফট এ, তাহলে লাইনের একদম লাস্টে চলে আসলো, এখানে আমি লেখা স্টার্ট করতে পারি। ওকে, এখন আমি কার্সর নিয়ে আসলাম এই লাইনে। আচ্ছা, এটা কত নাম্বার লাইন এখান থেকে দেখা পসিবল না। আমি যদি টেম্পোরারি লাইন নাম্বার সেট করি, তাহলে আমার এই প্রত্যেকটা লাইনের আগে একটা করে নাম্বার চলে আসবে। বাট এছাড়াও আমি দেখতে পারি এই যে এই জায়গাটায় নিচে, এখানে 10 মানে হচ্ছে 10 নাম্বার লাইন, আর এখানে 1 মানে হচ্ছে কত নাম্বার অ্যালফাবেট। এখন আমি যদি সাইডে যাই, এই যে দেখেন এখন আমি আছি 35 নাম্বার অ্যালফাবেটে, গুণে দেখেন এখানে 35টা অ্যালফাবেটই আছে, আর লাইন হচ্ছে 10। আবার লাইন যদি নিচে যাই, লাইন নাম্বারও চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমি আসি কোথায়, 19 নাম্বার লাইনে। ওকে, এই লাইনের উপরে যদি আমি লিখতে চাই, তার মানে আমি যদি স্মল ও প্রেস করি, তাহলে লাইনের উপরে আসলো না নিচে আসলো, নিচে। আচ্ছা, এখানে কি বলছিলাম, ঠিক আছে। ওকে, স্মল ও যদি দেই, তাহলে আমার বিলো দা কার্সর, তার মানে আমার কার্সর যেখানে ছিল ঠিক তার নিচের লাইনে একটা লাইন ব্রেক হবে, প্লাস আমি ওখান থেকে লেখা স্টার্ট করতে পারবো। আবার আমি যদি ক্যাপিটাল ও দেই, তাহলে অ্যাবোভ দা কার্সর, যেখানে কার্সর থাকবে ঠিক তার উপরের লাইনে আমি লেখা স্টার্ট করতে পারবো।
আরিফুল ইসলাম ভাই আপনার মাইকটা একটু মিউট করেন। আচ্ছা, তাহলে আমার ইনসার্ট মোড গেল। এখন আমি যদি ইনসার্ট বাটনও প্রেস করি, তো ইনসার্ট বাটনে রিপ্লেস কাজ করবে। ভেরি গুড, ইনসার্ট বাটনে রিপ্লেস। আচ্ছা, এখন হচ্ছে আমি টেম্পোরারি লাইন নাম্বার সেট করতে চাচ্ছি, তাহলে কোলন সেট স্পেস এন ইউ। এই যে দেখেন প্রত্যেকটা লাইনের আগে একটা লাইন নাম্বার সেট হলো এবং এটা পুরোটাই টেম্পোরারি। আমি ফাইল ক্লোজ করার সাথে সাথে এই লাইন নাম্বারটাও চলে যাবে। এখন আমি চাচ্ছি, আমি আছি 1 নাম্বার লাইনে, আমি চাচ্ছি যে 17 নাম্বার লাইনে সুইচ করব, তাহলে কোলন 17। আমি 17 নাম্বার লাইনে চলে আসছি। আবার আমি চাচ্ছি যে আমি 5 নাম্বার লাইনে যাব, তাহলে কোলন 5। আমার কার্সর 5 নাম্বার লাইনে। এটা হচ্ছে লাইন সুইচিং। ওকে, এরপরে কি আছে? আচ্ছা, কিওয়ার্ড সার্চ করা। আমি চাচ্ছি যে এখানে যদি অ্যাটোভা নামে কোনো ওয়ার্ড থাকে সেটা আমাকে শো করবে। দেখেন অ্যাটোভা লিখছি, এই যে অ্যাটোভা 2টা ওয়ার্ড পাইছে, এই 2টা হাইলাইট হয়ে গেছে। এখন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে কিভাবে সুইচ করবেন? এন বাটন প্রেস করে। এন মানে হচ্ছে নেক্সট। সার্চ করে হয়তো অনেকগুলো পাইছেন, এন প্রেস করে করে আপনি একটার পর একটা সুইচ করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে লাইন কপি করা। আচ্ছা, আমি কার্সর নিয়ে গেলাম 40 নাম্বার লাইনে। তো এখান থেকে কয়টা আছে? 8টা লাইন আমি কপি করতে চাচ্ছি। ওকে, 5টা লাইন যদি কপি করতে চাই তাহলে এসকেপ 5 YY। এখানে নিচে দেখেন 5 লাইনস ইয়াংড, তার মানে 5টা লাইন সে কপি করছে। এখন এখানে কার্সর একদম লাস্টে নিয়ে এসে পি প্রেস করব। যতবার পি প্রেস করব ততবার সে পেস্ট হইতেই থাকবে। এবং পেস্ট হবে কোথায়? আমার কার্সর যেখানে থাকবে ঠিক তার নিচের লাইন থেকে পেস্ট হবে। এখন আমি সেম জায়গায় কার্সর রেখে যদি পেস্ট করতে থাকি তাহলে প্রথম লাইনগুলো ওখানেই পেস্ট হবে এবং নিচে অন্যান্য লাইনগুলো আসতে থাকবে। ঠিক আছে, এখন চাচ্ছি যে আমি এখান থেকে 10টা লাইন রিমুভ করব বা কাট করে দেব। আমি চাইলে একটা একটা করেও করতে পারি অথবা সরাসরি এসকেপ 10 ডিটি। 10টা লাইন রিমুভ হয়ে গেছে। এখন এখানে যদি 100 এ এসে আমি যদি 4টা রিমুভ করি তাহলে এসকেপ 4 ডিটি, 4টা লাইন রিমুভ। আবার 5 ডিটি, 5টা লাইন রিমুভ। এখানে দিলাম 4 ডিটি, 4টা লাইন রিমুভ। এখানে রিমুভ বলতে জাস্ট লাইনগুলো কাট হয়ে যাচ্ছে। আমি এই সেম জিনিসে আবার যদি পি দেই তাহলে পেস্ট হবে। লাস্ট যে লাইনটা কাট হয়েছে সেটা পেস্ট হবে, আগের গুলো না। এটা রিডু কি আন্ডু কি কোন আন্ডু হয়? আমি রিমুভ করে আবার নিয়ে আসবো। রিডু হয় না, দিলে আন্ডু হবে। আন্ডু কিভাবে? আন্ডু হচ্ছে ইউ, ইউ প্রেস করবেন আন্ডু হবে। এসকেপ ইউ না? না, শুধু ইউ, মানে কমান্ড মোডে আপনাকে ইউ দিতে হবে। ভাইয়া আপনি যে একটু আগে পি দিলেন আন্ডু হইলো যে? পেস্ট হইছে, আন্ডু হয়নি। যে 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 লাইনগুলা ডিলিট করছি ওগুলাই পেস্ট হইছে? হ্যাঁ, যে লাইনগুলো আমার কাট হইছে সেগুলো পেস্ট হচ্ছে, আন্ডু রিডু হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি আছি কোথায়? 54 নাম্বার লাইনে। এখান থেকে আমি ফাইলের একদম টপে যেতে চাচ্ছি, তাহলে ডাবল জি, দুইবার জি প্রেস করার সাথে সাথে ফাইলের একদম টপে নিয়ে যাবে। এখান থেকে আমি ফাইলের একদম লাস্টে আসতে চাচ্ছি, তাহলে ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি প্রেস করার সাথে সাথে ফাইলের একদম বটমে নিয়ে আসবে।
এখানে যখনই লেখা দেখবেন বট, বট মানে হচ্ছে বটম, আবার উপরে যদি থাকে তাহলে হচ্ছে টপ। যখনই নিচে চলে আসবেন তখন ওখানে পার্সেন্টেজ শো করবে, তখন আর টপ বটম কিছু লেখা থাকবে না। এখানে কারো কোনো কনফিউশন আছে ভাই? না না না, আপাতত নাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ও আচ্ছা, এখানে আপনাদের একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে যে এই ফাইলটার একটা বিশাল ফ্যাসিলিটি আছে, বা এই এডিটরটার, এই ভিআই এবং ভিম দুইটা একই জিনিস আসলে। এগুলোর এটার সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি যেটা, সেটা হচ্ছে যে এখানে মাউস কাজ করে না। সো এখানে আপনাকে কাজ করতে হবে পুরোটাই কিবোর্ডে। এই আমরা এডিটরে কি মাউস কাজ করে না। আমরা কি বিআই আর ভীম দিয়ে শুধু কাজ করবো, বাকিগুলো কি দেখবো না? না, জি এডিট যেটা, সেটা হচ্ছে পুরোপুরি গ্রাফিক্যাল এডিটর। আপনি যদি গ্রাফিক্যালি কোনো ফাইল ওপেন করেন সেটা জি এডিটে ওপেন হবে। আরেকটা হ্যাঁ, ন্যানো দেখাইতে পারি। আচ্ছা, সেভ করাটা আপনাদের দেখাই নাই। এখন আমি চাচ্ছি যে এই যে মডিফিকেশন গুলো করলাম এগুলো আমি সেভ না দিয়ে বেরোবো, তাহলে এসকেপ কোলন কিউ। দেখেন এখানে কি আসছে, নো রাইট সিন্স লাস্ট চেঞ্জ, অ্যাড এক্সক্লামেটরি টু ওভাররাইট, ওকে, কোলন কিউ নট। এখন আবার যদি ওপেন করি, যত মডিফিকেশন হয়েছিল সেগুলো গায়েব, কোনো কিছুই থাকবে না, সম্পূর্ণ আগের জায়গায় চলে আসছে, সম্পূর্ণ আগের জায়গায় চলে আসছে। এখন আমি হয়তো কিছু লিখলাম, এটাকে আমি সেভ করতে চাচ্ছি, তাহলে এসকেপ কোলন ডব্লিউ। এই যে দেখেন লেখা আসছে কি রিটেন, তার মানে এই লাইনটা লেখা হয়ে গেছে। এখন যদি আমি নরমালিও কুইট করি তাহলেও এই লাইনটা থাকবে। আবার আমি চাচ্ছি যে আমি আবার হয়তো কিছু লিখলাম, সেটা লিখে আমি সেভ দিয়ে কুইট করব, তাহলে এসকেপ কোলন এক্স দিতে পারি, এক্স দিয়ে এন্টার দিতে পারি, এটা দিয়েও সেভ হবে। আবার আমি আরো কিছু লিখলাম, সেটা লিখে এসকেপ কোলন ডব্লিউ কিউ নট, এটা দিলেও রাইট হবে, সেভ হয়ে এক্সিট হবে। আচ্ছা, ন্যানো এডিটর আপনাদের দেখাইতে পারি, যদিও ন্যানোতে আমিও কাজ করি না, তবে ন্যানোতে কাজ করা সহজ। ন্যানো এডিটর দিয়ে যদি গ্রুপ ফাইলটা ওপেন করি, দেখেন ন্যানোতে কোনো ইনসার্ট মোড নাই, কিচ্ছু নাই, আপনি যেখানে লিখতে চাচ্ছেন সেখানে গিয়ে সরাসরি লিখতে পারবেন। এবং এখানে কিছু অপশন বলে দেওয়া আছে। জি তে হচ্ছে হেল্প, ক্যাপিটাল ই তে এক্সিট, ও তে ওভাররাইট, আর তে রিড ফাইল, ডব্লিউ তে হোয়ার ইজ, স্ল্যাশ তে রিপ্লেস, কাট টেক্সট, আনকাট, জাস্টিফাই, স্পেল, সামথিং সামথিং। আচ্ছা, আপনি চাচ্ছেন যে এটা রাইট করতে বা এক্সিট করতে চাচ্ছেন, তাহলে দিতে হবে কন্ট্রোল এক্স। সেভ মডিফায়ার বাফার, অ্যানসারিং নো উইল ডিসকার্ড চেঞ্জেস, তাহলে আপনাকে দিতে হবে ওয়াই। ওয়াই দিলেন, কোন ফাইলের উপরে রাইট হবে সেটা আবার বলতে হবে, এন্টার দিলাম, এই যে রাইট হয়ে বের হয়ে আসলো। ন্যানো এডিটরে কাজ করা সহজ, তবে ন্যানো হচ্ছে
উবুন্টু ভার্সনের ডিফল্ট এডিটর। ন্যানোতে খুব কম কাজ করি আমরা, মানে সার্ভার রিলেটেড বা রেড হ্যাট সেন্টোস এর কাজ বেশিরভাগই ভিআই অথবা ভিম এডিটরে করা হয়। ন্যানোতে করা হয় না, কারণ ন্যানোতে কোনো ইনসার্ট মোড নাই, কিচ্ছু নাই। আমি ফাইল ওপেন করে কোনো একটা হাত লেগেও বা মিস্টেকেনলি অনেক কিছু হয়ে যেতে পারে, এই কারণে ন্যানো এডিটরে কাজ করা হয় না। ভিআই তে সুবিধা হচ্ছে আমি যতক্ষণ না লিখবো ততক্ষণ কোনো লেখা উঠবে না, এই কারণে ভিআইটা ইউজ করা হয়। আচ্ছা, কন্ট্রোল এক্স। ব্যান্ডরে কি মানে ইডিটর থেকে কি কোনো কোশ্চেন আসে? না, এগুলো বেসিক কমান্ড চলতেছে, বেসিক কমান্ডে কোনো কোশ্চেন আসে না। আমাদের বেসিক কমান্ড মোটামুটি কমপ্লিট, আর কোনো কমান্ড আমার মাথায় নাই আপাতত। এরপরেও যদি কোনো কমান্ড প্রয়োজন হয় সেটা আমরা ক্লাসের মধ্যে তো এমনিই পাবো। মানে বেসিক কমান্ড আর মাথায় আসতেছে না। বেসিক কমান্ডার মাথায় নাই। তারপরে আমি দেখব যদি কোনো কমান্ড মিসিং থাকে সেটা অবশ্যই আপনাদের দেখানো হবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন নাই? আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই, আজকে কি নতুন কেউ জয়েন করছেন যারা আর কি আগের ক্লাসে ছিলেন না? এরকম কি কেউ আছেন যে আগের দুইটা ক্লাসে ছিলেন না, আজকেই জয়েন করেছেন এরকম? থাকার কথা না এরকম। থাকার কথা একজন বা দুইজন হয়তো বা আসছে। তখন প্রথমে একজন বলছিলেন যে উনি আজকেই ফার্স্ট, এজন্য বললাম। থাকতে পারে। আচ্ছা, যাই হোক, আজকে যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। করেন স্যার, ঘুম আসতেছে। ঘুম আসতেছে? জি ভাইয়া, শেষ করে দেই আজকে। আচ্ছা, ঠিক আছে, শেষ করলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব জানি না। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ইউজার অ্যাডমিনিস্ট্রেশন করব। ইউজার অ্যাডমিনিস্ট্রেশন বলতে ইউজার তৈরি করা, সেটাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, অন্যান্য কিছু অ্যাসাইন করা, তার শেল, এরপরে হোম ডিরেক্টরি, তারপরে গ্রুপ নেম, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, পাসওয়ার্ড, এভরিথিং আমরা নেক্সট ক্লাসে করব। এবং নেক্সট ক্লাসে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই শেষ করে দিব, বা শেষ করার চেষ্টা করব। করে দিব এরকম না, শেষ করার চেষ্টা করব, যদি শেষ হইলো হইলো, আর যদি না হয় সেটা পরে দেখা যাবে। ঠিক আছে ভাইয়া? জি, ফাইলটা আপলোড দিয়ে দিয়েন ড্রাইভে। জি ভাইয়া, দিচ্ছি। এর আগেরটাও ভাইয়া, দুইটা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে।